এই ছেলে, চুপচাপ এখানে বসে থাক, আর একটা ঝামেলা করলে পিটিয়ে সোজা করে দিব। এই মেয়ে, তুই আমাকে চিনিস না? আমার বাবা যদি জানতে পারে আমাকে তুই আটকে রেখেছিস, তাহলে তোর চাকরি থাকবে না। দে, তোর কোন বাপকে কল দিবি? এই বয়সে মদ খেয়ে মাতলামি করিস, লজ্জা করে না? আমার টাকায় আমি মদ খাবো নাকি জুস খাবো সেটা আমার ব্যাপার, তোর কাছে কি আমার জবাবদিহি করতে হবে? কথাটা শুনেই নোভা রেগে ছেলেটার গালে ঠাস করে একটা থাপ্পড় দেয়। এমনিতেই মদ খেয়ে মাতলামি করছিল, এর মধ্যে এমন বলিষ্ঠ হাতের থাপ্পড় সামলাতে না পেরে উল্টে পড়ে গেল ছেলেটা। নোভা রেগে তার পাশে থাকা পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলে, রাহাত সাহেব, এই ছেলেকে তুলে আলাদা একটা সেলে আটকে রাখুন। আর ওদের ফ্যামিলির লোকদের খবর দিয়েছিলেন? জি ম্যাম, আমি সবার ফ্যামিলির লোকদের খবর দিয়েছি। নোভা রেগে আবারও নিজের চেয়ারে এসে বসে। সে এই থানায় যোগ দিয়েছে মাত্র 2 মাস হলো অফিসার ইনচার্জ হিসাবে। গত কয়েকদিন থেকেই এলাকার মাদক বিরোধী অভিযান পরিচালনা হচ্ছে। এর মধ্যে একজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে আজ একটা রিসর্ট অভিযান চালানো হলো, যেখানে বড়লোক ঘরের বিগড়ে যাওয়া ছেলেমেয়েরা মাদক আর নারী নিয়ে বিশৃঙ্খলা ঘটে যাচ্ছে। সেখানে থেকেই 6টা মেয়ে আর 3টা ছেলেকে ধরে নিয়ে এসেছে তার টিম। এর মধ্যে এই কলেজ পড়ুয়া ছেলেটাও আছে, কিন্তু থানায় আনার পর থেকেই ছেলেটা সবার সাথে ঝামেলা করছে। তার ব্যবহারও সবার থেকেই আলাদা। সবাই যেখানে ভয় কাচ্ছে, সেখানে এই ছেলে থানায় থাকা অফিসারের সাথে বাজে ব্যবহার করছে। নোভার পুরো নাম নোভা সিদ্দিকী। বাবা মায়ের 3 সন্তানের মধ্যে সবার ছোট সে। বড় ভাই বোন দুজনেরই বিয়ে হয়ে গেছে। কাল রাতে ঘুম হয়নি ঠিক মতো, তাই মাথা প্রচন্ড ব্যথা করছিল তার। সামনে থাকা টেবিলে মাথা রেখে চোখ বন্ধ করতেই রাহাত এসে বলল, ম্যাম, ওই শয়তান ছেলেটার বাবা এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। নিয়ে আসুন। রাহাতকে একজন মধ্যবয়স্ক লোককে নোভার কেবিনে নিয়ে আসলো। নোভা লোকটার দিকে তাকিয়ে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। লোকটাকে সে চেনে, খুব ভালো করে চেনে। ইনি ডক্টর আরিফ তালুকদার, তার বাবা খালিদ সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু। তিনি নোভাকে দেখে বেশ অস্বস্তিতে পড়লেন। বয়স্ক লোকটার মাথা থেকে 2 ফোঁটা ঘাম গড়িয়ে পড়লো। নোভার চেয়ার এগিয়ে দিয়ে বলল, আঙ্কেল, আপনি এখানে বসুন। নোভার কথায় আয়ুব সাহেব চেয়ারে বসলেন। চোখে মুখে তার ভীষণ লজ্জার ছাপ দেখা গেল, হয়তো নিজের মেয়ের বয়সী মেয়ের সামনে অনুরোধ করতে হবে দেখে। নোভা ইশারায় রাহাতকে চলে যেতে বলল। রাহাত চলে যেতেই নোভা আয়ুব সাহেবকে লক্ষ্য করে বলল, আঙ্কেল, ওই ছেলেটা কে? আমার ছেলে। আপনার ছেলে ওইটা? কথাটা বলতে বলতেই আয়ুব সাহেবের চোখে জল টলমল করতে লাগলো। তখন নোভা একটা চেয়ারে বসে বেশ নরম গলায় বলল, আঙ্কেল, আমি আপনার মেয়ের মতো, আপনি লজ্জা পাবেন না। আপনার ছেলে তো এরকম হওয়ার কথা না। সব দোষ আমার মা। সারা জীবন টাকার পেছনে দৌড়িয়েছি, বাড়ির খবর নেইনি। ওর মা সে ছোটবেলায় মারা গেছেন। এরপর বড় মেয়েকে বিয়ে দিলাম, সে স্বামী সংসার নিয়ে দেশের বাইরে চলে গেল। এরপর থেকে ছেলেটা যখন যা চেয়েছে দিয়েছি। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এই জন্যই আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম। এখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমান থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন স্পোর্টস সেন্সে কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়ে। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়িতে আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধু শুরু, আসল জিনিস পিন করা কমেন্টে আপনার অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলেই আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড কিন্তু Story01, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন। সেখানে থাকছে আরো চমক। খবর নেইনি সেটা দিয়ে ও কি করেছে। আমার এই বেখেয়ালের কারণে আজ এই দিন দেখতে হলো। কিন্তু আঙ্কেল, আপনি এসব কথা কাউকে বলেননি কেন? আর যখন জানতেই পেরেছিলেন তখন তো ওকে থামানো উচিত ছিল। না মা, ওইটা সম্ভব হলে তো আটকে দিতাম। যখন ওর এই নোংরা জীবন সম্পর্কে জানতে পারলাম, তার আগেই ও অনেক গভীরে চলে গেছে। সেখান থেকে ফিরিয়ে আনা আমার পক্ষে সম্ভব না বলে আরিফ সাহেব চোখের জল মুছলেন। বেশ নামকরা ডাক্তার উনি, ব্যবসায়িক জগতেও ভালোই সফলতা পেয়েছেন। মানুষ বড্ড সম্মান করে ওনাকে, কিন্তু ওনার সন্তান এমন হয়ে যাবে এটা উনি নিজেও হয়তো কখনো ভাবতে পারেননি। নোভা বুঝতে পেরে বলল, আঙ্কেল, আপনি চলে যান, আমি ওকে বাসায় পাঠানোর ব্যবস্থা করছি। না, আমি ওকে নিয়ে যাব। নোভা কিছু না বলেই নিচে গেল ছেলেটাকে আনতে। তালা খুলে প্রবেশ করতেই তাকে কেউ চেপে ধরল শক্ত করে। নোভা বুঝলো এটাই ওই ছেলেটা। ছেলেটা রেগে তাকে বলল, তুই ইভান তালুকদারের গায়ে হাত তুলেছিস, এর ফল তোকে ভোগ করতেই হবে। আমি তোকে ছাড়বো না। নোভা রেগে ধাক্কা দিল ইভানকে। এবার কিছুটা দূরে ছিটকে গেল ইভান। নোভা গিয়ে তার কলার চেপে ধরে বলল,
বেশি বাড়াবাড়ি করো না ছেলে। তোমার বাবার সম্মানের কথা চিন্তা করে ছেড়ে দিচ্ছি, না হলে মাদক মামলায় ফাঁসিয়ে কোর্টের বারান্দায় গরুর মতো চক্কর খাওয়াতাম। তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? না, থ্রেট দিচ্ছি না, ওয়ার্নিং দিচ্ছি। আজকের পর যদি কোথাও এরকম কোনো কাজে দেখি তাহলে সোজা আবার জেলে ঢুকাবো। তখন তোমার বাবার সম্মানের কথাও ভাববো না। যা পারিস করিস। আমিও বলছি, আজ এখন গিয়েও আমি ড্রিঙ্কস করব, পার্টি করব। তাহলে আমিও দেখে নিব তুমি কিভাবে এই এলাকায় এইসব করতে পারো। বলেই নোভা ইভানকে ছেড়ে দিল। ইভান বাইরে এসে তার বাবার সামনে দাঁড়াতেই তিনি কোনো কথা না বলে তাকে নিয়ে বাসায় চলে আসলেন। বাসায় ঢুকতেই তিনি বললেন, আমাকে মানুষের সামনে আর কত ছোট করবে তুমি? আজ আমার বন্ধুর মেয়ের সামনে তুমি আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছ। ইভান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, শুনেন মিস্টার আরিফ তালুকদার, যদি আমাকে নিয়ে আপনার এতই প্রবলেম হয় তাহলে আমাকে বাঁচাতে থানায় যেতে হবে না, আমি নিজে থেকেই ওখান থেকে ছুটে আসতে পারবো। তাই এসব ন্যাকামির কথা আমাকে আর বলবেন না। বলে ইভান সোজা তার রুমে চলে গেল। আরিফ সাহেব চোখ বন্ধ করে সোফায় বসে পড়লেন। লজ্জায় ঘৃণায় তার নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। ওদিকে নোভা গিয়ে তার বাবাকে সব ঘটনা খুলে বলতেই তিনি বন্ধুকে কল করে তার সাথে দেখা করতে বলেন। পরদিন সকাল সকাল নোভা ঘুম থেকে উঠে থানায় যাবে। তখন দেখলো নিচে তার বাবা আর আরিফ সাহেব বসে গল্প করছে। তখন নোভার বাবা খালিদ সাহেব তাকে ডেকে বসালেন তাদের পাশে। তখন নোভার বাবা বললেন, দেখ বন্ধু, যা হবার তা তো হয়ে গেছে, এখন কিভাবে ওকে এই পথ থেকে ফিরানো যায় সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ওর যে বয়স, এই বয়সে নেশা ওর শরীরের বড় কোনো রোগ বাঁধিয়ে দিবে। আমি জানি না বন্ধু কি করব। আসলে সব দোষ আমার। ছোটবেলা থেকে কখনো কাজের বাইরে গিয়ে কিছুই করিনি, না নিজের জন্য করেছি আর না ফ্যামিলির জন্য। আমার স্ত্রীর মারা যাওয়ার সময়টা পর্যন্ত আমি দেশের বাইরে ছিলাম, সেজন্য ইভান ভাবে আমি ওর মায়ের মৃত্যুর জন্য দায়ী। কিন্তু আঙ্কেল, মৃত্যু তো আমাদের সবার জীবনে অবধারিত। এখনো যেভাবে এইসব নেশায় জড়িয়ে পড়েছে তাতে তো সামনে আরো বিপদ অপেক্ষা করছে। ওর ব্যাপারে আমার কাছে আরো 2-1বার অভিযোগ এসেছিল। ওই এলাকার মাদক ব্যবসায়ী সজীবের সাথে নাকি জড়িত। আমার মাথা কাজ করছে না মা। কোন দিন নিজের কোন ক্ষতি করে ফেলি জানা নেই। এই বুড়ো বয়সে এসে ছেলের জন্য এতটা ছোট হতে হবে আমি কখনো কল্পনাও করিনি। আমার মনে হয় তুই একটা কাজ করলে পারিস, ওকে বিয়ে দিয়ে দে। যদি বিয়ে করিয়ে দিস তাহলে হয়তো গরমুখী হলেও হতে পারে। এসব কি আমি চেষ্টা করিনি? কিন্তু আজ বলতেও লজ্জা লাগছে, আমার ছেলে একটা দুইটা না বেশ কয়েকটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে। এর মধ্যে রাইসা নামের একটা মেয়ে আছে। ওই মেয়ে আমার ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আমি ওই মেয়েকেও বুঝিয়েছি, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। তাহলে ওকে রিয়াবে পাঠিয়ে দে। ওখান থেকে যদি নেশাটা ছেড়ে আসতে পারে তাহলে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা থেকে কিছুটা হলেও মুক্তি হতে পারে। না বাবা, আমার সেটা মনে হয় না। ও যেরকম নেশায় আসক্ত, ওকে হঠাৎ এইসব থেকে দূরে সরিয়ে ফেললে মানসিক চাপে নিজেই নিজের ক্ষতি করে ফেলতে পারে। ওকে এইভাবেই ঠিক করতে হবে, আস্তে আস্তে। কিন্তু সেটা কিভাবে সম্ভব মা? আমি কি আমার ছেলেকে আর কোনোদিন ফিরে পাবো না? আরিফ তালুকদারের এমন অসহায় চেহারা দেখে নোবার ভীষণ খারাপ লাগে। সেই মানুষের কাছ থেকে অনেক মোটিভেশন পেয়েছে জীবনে। খুব সফল আর সৎ মানুষ উনি, কিন্তু এমন মানুষের এইরকম অসহায় আত্মসমর্পণ যেন নোভাকে শেষ করে দিচ্ছে। তাই সে হঠাৎ করেই বলে উঠল, আঙ্কেল, আপনার বাবার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ইভানকে বিয়ে করতে চাই, তবে একটা শর্তে, যে আজকের পর থেকে আপনার কাছ থেকে একটা টাকাও পাবে না, সাথেও বিয়ের পর যতদিন না স্বাভাবিক জীবনে ফিরছে ততদিন আমাদের বাসায় থাকবে। নোভার কথায় আরিফ সাহেব আর নোভার বাবা চমকে ওঠেন। নোভার মা চায়ের ট্রে নিয়ে এই দিকেই আসছিলেন। তিনি নিজের এত শিক্ষিত আর সুন্দরী মেয়েকে এমন নেশাখোর একটা ছেলের সাথে কিছুতেই মানতে পারবেন না। তাই তিনি জোর গলায় বললেন, এই বিয়ে অসম্ভব, আমি তোকে ওর সাথে মেনে নিতে পারবো না। ও আর তোর মধ্যে কোনোভাবেই সম্পর্ক সম্ভব নয়। আম্মু এমন আপত্তি করছো কেন? আমার জন্য যদি একটা ছেলের জীবন ঠিক হয় তাতে তো তোমাদের আপত্তি থাকার কথা নয়। অবশ্যই আপত্তি থাকার কথা, কারণ ওর সাথে তখন তোরও জীবন জড়িয়ে যাবে। আর তোর একবার বিয়ে হয়ে গেলে আমরা কি আবার তোর জন্য ভালো ছেলে পাবো? সবাই বলবে ডিভোর্সি মেয়ে। হ্যাঁ মা, আমিও চাই না আমার ছেলের জন্য তোমার জীবন নষ্ট হোক। আমি তোমাকে কখনোই নিজের মেয়ের চেয়ে কম মনে করিনি। আমি জেনে শুনে কোনোভাবেই তোমার জীবন নষ্ট করে দিতে পারি না। নোভার বাবা ব্যতীত পরিবারের সবাই তীব্র আপত্তি জানালে নোভার এমন সিদ্ধান্তে। তবে নোভা আস্তে করে তার বাবাকে জিজ্ঞাসা করলো, আব্বু, আমি জানি তুমি বুঝতে পারছো আমি কি করতে চাইছি, আর এটাও জানি তুমি আমার কাজে বাধা দিবে না। তুমি বললে আমি ইভানকে বিয়ে করব, আর তুমি না বললে না। নোভার বাবা খালিদ সাহেব মেয়ের দিকে একবার গভীর দৃষ্টি নিয়ে তাকালেন। এরপর মেয়ের কাছে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমার মেয়ে যে সিদ্ধান্ত নেবে ওইটাই ফাইনাল। এ ব্যাপারে কারো কোনো আপত্তি আমি শুনতে রাজি না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও সবাই। আর মা, তোর যা ভালো মনে হয় কর, আমি সবসময় তোর পাশে আছি।
নোভার বাবার কথায় সাহস পেল। আরিফ সাহেব বন্ধুকে বুঝালেন, কিন্তু তিনি নিজের মেয়েকে চিনেন, তাই বন্ধুকে আশ্বাস দিলেন সব ঠিক হয়ে যাবে। এরপর নোভা আরিফ সাহেবকে কিছু প্ল্যান বলে দিল কি করতে হবে। ওদিকে যাকে নিয়ে এত আলোচনা, সেই ইভান বসে আছে একটা বারে, একের পর এক গ্লাস ঢালছে আর মদ গিলছে। তার পাশেই রাইসা বসে আছে। তখন সেখানে সজীব নামের একটি ছেলে এসে বলল, আরে ভাই কি করব, মাথা কাজ করছে না। কয়েকদিন থেকে পুলিশ যে ঝামেলা শুরু করেছে, কোনো কাজ ঠিকমতো করতে পারছি না। চিন্তা করো না সজীব ভাই, নতুন একটা মেয়ে এসেছে, ভীষণ বেয়াদব। একদিন সাইজ করে দিতে পারলে এসব বন্ধ হয়ে যাবে। ওই মেয়েটা এসবের মূল। তাহলে আমরা বসে বসে কি করছি? ওই মেয়েটার একটা ব্যবস্থা তো করতেই হবে। আরে না, এখন এত তাড়াহুড়া করে কিছু করতে গেলে পরে আরো বিপদ আসতে পারে, একটু অপেক্ষা করো। ওদিকে রাইসা তখন ইভানের দিকে তাকিয়ে বলল, বেবি, তোমাকে না বললাম আমার একটা নেকলেস খুব পছন্দ হয়েছে, তুমি তো ওটা আমাকে কিনে দিলে না? আচ্ছা ঠিক আছে, আজকেই কিনে দিব তোমাকে। এই কথা শুনে রাইসা এগিয়ে এসে ইভানের গালে একটা চুমু দিল। ইভান রাইসাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ডান্স করতে লাগলো, আর সজীব পাশের সোফায় বসে মুচকি মুচকি হাসছে আর একের পর এক চুমুক দিয়ে যাচ্ছে মদের গ্লাসে। ওদিকে নোভাকে তার পরিবারের লোকজন বোঝাতে ব্যস্ত, তার কিছুতেই এই বিয়ে মানতে পারছে না। তাদের মতে এটা নোভার জীবনের নষ্টের কারণ হবে। নোভা তখন তার পরিবারের সবার দিকে তাকিয়ে বলল, দেখো, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা শুধুমাত্র আঙ্কেলের কথা চিন্তা করে নিয়েছি। উনি বাবার এত পুরনো বন্ধু, বাবার সব অসুবিধায় ওনাকে সবার আগে আসতে দেখেছি। এখন উনি বিপদে, আমাদের উচিত ওনার পাশে দাঁড়ানো। আর আমি ওকে বিয়ে করছি, এটা কোথাও কাউকে বলার কোনো দরকার নেই। আমি ইভানকে এই বাসায় রাখবো শুধুমাত্র একজন অসুস্থ রোগী হিসেবে। আমার একটা বান্ধবী মানসিক ডাক্তার, ওর সাথে আমি কথা বলবো, ও এখানে এসে চিকিৎসা করবে। আমি চাইলেই ওকে রিহাবে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু ওখানে গেলে ও আরো অসুস্থ হয়ে পড়বে। এসব রিহাব সেন্টারে মানসিক চাপ সামলাতে পারবে না। সবাই বুঝিয়েও যখন ব্যর্থ হলো, তখন নোভার পরিবারের রাজি হলো নোভার এই সিদ্ধান্তে। তবে তারা শর্ত দিয়েছে, নোভার এই বিয়ের কথা এই পরিবারের বাইরে যেন কেউ না জানে, কারণ পরবর্তীতে তা নোভার বিয়ের জন্যই সমস্যা তৈরি হতে পারে। ওইদিকে ইভান রাতে বাসায় ফিরতেই তার বাবা তার পথ আটকে ধরে বলে, কালকে থেকে তোমার সব অবৈধ খরচ বন্ধ। কাল সকালেই আমি তোমার ব্যাংকের সব কার্ড অফ করে দেব। এখন থেকে তুমি তোমার নিজের পয়সায় চলবে। এই কথা শুনে মাতাল ইভান ভীষণ রেগে গেল। তার প্রতিদিনের এত ঘোরাঘুরির খরচ কিভাবে সামলাবে সে? ইভান রেগে তার বাবার দিকে তাকিয়ে বলল, প্রতিদিন আপনি আমার সাথে নতুন নতুন মজা করবেন আর আমি এটা মেনে নিব, এটা ভাববেন না মিস্টার আরিফ তালুকদার। এবার ইভানের বাবা আরিফ তালুকদার জীবনের এই প্রথমবার ছেলের গায়ে হাত তুললেন। ইভানের বাবার হাতে থাপ্পড় খেয়ে রেগে ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করলো। দেওয়ালের সাথে লাগানো বেশ দামি একটা শোপিস টেনে নামালো, এরপর সেটা মাটিতে ছুঁড়ে ভেঙে ফেললো। তখন আরিফ তালুকদার বলেন, এই শোপিসটার দাম 30,000 টাকা। এই টাকা তুমি আমাকে দেবে, সেটা কিভাবে দেবে আমি জানি না, কিন্তু আজকের পর থেকে তোমাকে আর একটা পয়সাও আমি দেব না। এখন থেকে তুমি যত জিনিস নষ্ট করবে সবগুলোর দাম তোমাকে দিতে হবে। এবারে মাথা ঘুরতে লাগলো। সে রেগে নিজের রুমে চলে গেল। তার কাছে সবকিছু যেন বিষের মতো লাগছে। তার বাবা কেন নতুন মজা শুরু করলো তার সাথে? রুমে গিয়ে বিরক্তিতে সে বিছানার চাদর টেনে মাটিতে নামিয়ে ফেললো। কিছুক্ষণ রুমে মাথায় হাত দিয়ে ঘোরাঘুরি করে সে ফ্লোরেই শুয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে উঠে দেখলো তার বাবা বাসায় নেই। ব্রেকফাস্ট করতে টেবিলে বসতেই তাদের বাড়ির কাজের মহিলা রুমানা বলল, ভাইজান, স্যার তো বলে দিয়েছেন আপনি যতদিন রোজগার করে না আনবেন ততদিন পর্যন্ত আপনার খাবার এই বাসায় বন্ধ, তাই আমি আপনার এখন খাবার দিতে পারবো না। ইভান রেগে সামনে থাকা প্লেটটা তুলে কাজের মহিলাকে মারতে যাবে, তার আগে মহিলাটা বলল, দেখেন ভাইজান, আপনি আমাকে মারেন কাটেন যাই করেন, আমি স্যারের আদেশের বাইরে কিছু করতে পারবো না। আমি ওনার কথা এই বাড়িতে চাকরি নিয়েছিলাম, ওনার বিরুদ্ধে গিয়ে আমি কিছু করতে পারবো না। ইভান বুঝলো এই মহিলার সাথে রাগারাগি করে কোনো লাভ হবে না, সেজন্য বাড়ি থেকে বেরিয়ে সোজা তার বাবার অফিসে চলে গেল। সেখানে গিয়ে কারোর সাথে কোনো কথা না বলে সোজা তার বাবার কেবিনে ঢুকলো। এরপর বলল, আপনি এসব কি শুরু করেছেন আমাকে ক্লিয়ার করে বলবেন? বাসায় নাকি বলে এসেছেন আমাকে খাবার দেওয়া বন্ধ? হ্যাঁ, ভুল কি বলেছি? তুমি যতদিন ইনকাম না করবে ততদিন পর্যন্ত তোমার খাবার বন্ধ। তোমাকে আমি পড়াশোনার কথা বলেছিলাম, তুমি যখন পড়াশোনা করতে রাজি হচ্ছ না তখন কাজ করো। তোমাকে তো আমি আর বাসায় বসে খাওয়াতে পারবো না। এবার তখন তার বাবার সামনে থাকা ফোনটা হাতে নিয়ে ভাঙতে যাবে, তার আগে তার বাবা তার হাতে শক্ত করে ধরে ফেললেন। তারপর হাত থেকে ফোনটা নিজের হাতে নিয়ে বললেন, এই ফোনের দাম 1 লাখ টাকা। যদি 1 লাখ টাকা আমাকে দিতে পারো তাহলে এই ফোন ভেঙে টুকরো টুকরো করে ফেলো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেই সামর্থ্য যদি না থাকে তাহলে এরকম রাগ দেখানোর কথা মাথায় আনবে না। আপনি
ঠিক কি করতে চাইছেন সেটা আমাকে বলবেন। আরিফ তালুকদার বুঝলেন এবার আসল কথাটা বলতে হবে, সেজন্য তিনি চেয়ারে হেলান দিয়ে বসলেন। এরপর বললেন, তোমার কাছে দুইটা অপশন আছে। প্রথমটা হচ্ছে তুমি নিজে ইনকাম করবে, এইসব বাজে আড্ডা ছেড়ে দেবে, তুমি নিজের টাকায় চলবে। আর আমার টাকা যদি ব্যবহার করতে হয় তাহলে আমার কথা মতন একটা কাজ করতে হবে। কি কাজ সেটা ক্লিয়ার করে বলেন। তোমাকে আমার বন্ধুর মেয়ে নোভাকে বিয়ে করতে হবে। শুধু তাই না, নোভা যতদিন চাই ততদিন ওর সাথে ওই বাসায় থাকবে। এই শর্ত মেনে নিলে আমি তোমার কার্ড থেকে শুরু করে আবার সবকিছু চালু করে দেব। এবার ইভান বুঝলো তার সাথে কাল রাত থেকে কেন এইরকম আচরণ করা হচ্ছে, কিন্তু এটা তো অসম্ভব। তার বাবার বন্ধুর মেয়ে মানে ওই পুলিশ অফিসারটা, ওই মেয়েকে সে কিছুতেই বিয়ে করবে না। কত বড় করে ওই মেয়েটার সামনে হুমকি দিয়েছিল ডেকে নিবে, কিন্তু এখন যদি সেই মেয়েকে বিয়ে করতে হয় তাহলে সেটা কি মেনে নেওয়া যায়? ইভান তখন বলল, আপনি এই বাদে অন্য যে কোনো কাজ বলেন, আমি সেটা করতে রাজি আছি, কিন্তু এই মেয়েকে বিয়ে করতে পারবো না। খুব ভালো কথা। বিয়ে করতে না পারলে তুমি নিজের টাকায় চলো। তোমার কাছে আমার 30,000 টাকা পাওনা, সেই টাকা দাও। আর আজকের পর থেকে তোমার যাবতীয় খরচ তুমি নিজে চালাবে। এটা শুনে তো ইভানের মাথা নষ্ট হয়ে গেল। সে কিভাবে জব করবে? এই বাজারেতে তার মতো গোল্লামারা স্টুডেন্টকে চাকরি দিবেই বা কে? সে যে এই চাকরির বাজারে ধারের কাছেও যেতে পারবে না, এইটুকু বোঝার ক্ষমতা তার আছে। আর চাকরি পেলেও তার পুরো মাসের বেতন দিয়ে তো তার এখনকার একদিনের খরচও সামলানো সম্ভব নয়। তাই সে রেগে বাসায় চলে আসলো। সারাদিন না খেয়ে বাসায় বসে এসব চিন্তা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সে আবারও চলে গেল সেই ক্লাবে। সেখানে গিয়ে রাইসা আর সজীবকে পেল। তাদেরকে সবকিছু বলতেই রাইসা বলল, তোমার বাবা কি পাগল হয়ে গেছে? ওই মেয়েটার সাথে তোমার বিয়ে দিতে চাইছে কেন? ওই মেয়েটা তো তোমার থেকে বয়সে বড়, আর ওই মেয়েটার সাথে বিয়ে হলে তোমার নিজের স্বাধীনতা বলতে কিছু থাকবে না। এটাই তো আমি চিন্তা করছি, আর আমি তো তোমাকে ভালোবাসি। ওই মেয়েটাকে বিয়ে করে আমি কিভাবে সংসার করব? সজীব তাদের দুজনের থেকে বয়সে বড়। সে ভালো করেই বুঝতে পারছে ইভানের বাবা কেন এই কাজ করতে চাচ্ছেন। সে সবকিছু চিন্তা করে বলল, তোমরা তোমাদের মতো সম্পর্ক চালিয়ে যাও, কিন্তু আমার মনে হয় ইভানের উচিত তার বাবার কথাটা মেনে নেওয়া। ভাই, তুমি কি পাগল হয়েছো? আমি এই মেয়েকে বিয়ে করব? ইভান, তোমার পক্ষে নিজের খরচ মেটানো অসম্ভব, তাই আমার মনে হয় তুমি ওই মেয়েটাকে বিয়ে করো। এরপর আবার তোমার স্বাভাবিক জীবন ফিরে আসবে। যখন ওই মেয়ে দেখবে তোমার এই সব সহ্য করতে পারছে না, তখন নিজে থেকেই তোমার জীবন থেকে সরে যাবে। কিন্তু সেটা যদি না হয়? এত কিছু চিন্তা করলে বর্তমান অসুবিধাটা সমাধান করতে পারবে না। তাই এসব চিন্তা বাদ দিয়ে তোমার বাবার কথায় রাজি হয়ে যাও, পরে যা হবার তা দেখা যাবে। ভাই, আমি কিন্তু এই বিয়েতে রাজি হচ্ছি শুধু তোমার কথায়। পরে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কিন্তু উদ্ধার করতে হবে। বলে ইভান বাড়ির দিকে যেতে লাগলো। ওদিকে রাইসা তখন সজীবের দিকে তাকিয়ে বলল, সজীব, তুমি এটা কি করলে? ইভানকে কেন বললে বিয়েতে রাজি হয়ে যাবার জন্য? ইভান যদি বিয়ে করে ফেলে তাহলে আর আমাদের কাছে আসবে? সজীব এবার শয়তানি একটা হাসি দিল। এরপর রাইসার কোমরে হাত রেখে বলল, আরে বেবি, তোমাকে এসব চিন্তা করতে হবে না। নেশা বড় ভয়ঙ্কর এক জিনিস। এই নেশায় যে একবার পড়েছে তাকে বারবার এখানে ফিরে আসতেই হবে। তার বাবা যতই বিয়ে দিক না, ইভান ঘুরে ফিরে এখানেই আসবে। তুমি শুধু তোমার অভিনয়টা চালিয়ে যাও। ওকে ভেবে, কিন্তু আমরা বিয়েটা কবে করব? খুব তাড়াতাড়ি বিয়ে করব, কিন্তু এর আগে ইভানের কাছ থেকে আরো কিছু টাকা হাতিয়ে নিতে হবে। এরপর ওকে একটা কেসে ফাঁসিয়ে দিব। তখন ইভান জেল থেকে বেরও হতে পারবে না, আর আমাদের বিরুদ্ধে কিছু করতেও পারবে না। এরপর তুমি আর আমি সুখে শান্তিতে সংসার করব। এদিকে ইভান পুরো পৃথিবীর চিন্তা মাথায় নিয়ে বাসায় ফিরল। এরপর তার বাবাকে গিয়ে বলল সে বিয়েতে রাজি। আরিফ তালুকদার এই কথা শোনা মাত্রই তাড়াতাড়ি করে নোভাকে সেটা জানিয়ে দিলেন। ইভান ভেবেছিল হয়তো বিয়েটা কয়েকদিন পর হবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে পরদিন সকালেই তার বাবা তাকে বললেন রেডি হতে। আজকে নাকি বিয়ে পড়ানো হবে। সে চুপচাপ রেডি হয়ে গেল, কিন্তু যখন দেখলো কাজের লোক তার সব জামা কাপড় লাগেজে ঢুকিয়ে ফেলেছে, তখন সে তার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আমার সব জিনিসপত্র লাগেজে ঢোকানোর কারণ কি? তোমাকে আমি কি শর্ত দিয়েছিলাম ভুলে গেছো? তোমাকে আজকে থেকে ওদের বাসায় থাকতে হবে। যদি নোভা এই বাড়িতে আসতে রাজি হয় তাহলে তুমিও ওই বাড়িতে চলে আসবে। তার মানে কি ওই মেয়েটা যদি সারা জীবন ওই বাড়িতে থাকতে চায় তাহলে আমাকেও ওই বাড়িতে সারা জীবন থাকতে হবে? অনেকটা সেই রকম। তবে আমার মনে হয় না নোভা তোমার মতন পাগলকে এতদিন সহ্য করতে পারবে। এখন চুপচাপ গাড়িতে গিয়ে বসো। এবার রাগে মাথার চুল ধরে টানতে লাগলো। এরপর মুখ কালো করে গাড়িতে গিয়ে বসলো। তার কাছে সবকিছু বিরক্তিকর মনে হচ্ছে। একটু পর আরিফ সাহেব চলে আসলেন। কাজের লোকজন ইভানের সব জিনিসপত্র গাড়িতে তুলে দিল।
গাড়ি চলতে শুরু করলো। ইভানের কেন জানি মনে হচ্ছে সে নিজের ইচ্ছায় একটা ভয়ঙ্কর ফাঁদে পা দিয়ে ফেলেছে। ওই বাড়িতে পৌঁছাতেই দেখলো সবকিছু রেডি। ইভান আর কিছু করতে পারলো না। শেষ পর্যন্ত বিয়েটা হয়েই গেল। খাওয়া দাওয়া শেষে আরিফ তালুকদার যখন ফিরে আসবেন তখন ইভানের দিকে তাকিয়ে বললেন, তোমার সবকিছু খুলে দেওয়া হয়েছে। আজকে থেকে তুমি আবার আমার টাকা পয়সা ব্যবহার করতে পারবে। তবে শর্ত আরেকটা, সেটা হলো ওই বাড়িতে থেকে ওই বাড়ির মানুষদের সাথে বেয়াদবি করা যাবে না। যদি তাদের সাথে খারাপ ব্যবহার করো আর সেই খবর আমার কানে পৌঁছায় তাহলে সোজা এবার বাড়ি থেকে বের করে দেব। ইভান কিছু বলল না, শুধু রাগে হাত মুষ্টিবদ্ধ করে বসে রইল। এখন তার কি বা করার আছে? সে তো নিজের ইচ্ছায় এখানে এসেছে। আরিফ সাহেব চলে গেলেন। ইভান একটা রুমে শুয়ে ভাবছে সে কি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল সে। যখন ঘুম ভাঙলো তখন সন্ধ্যা 7টা বাজে। ইভান অবাক হলো, এত সময় তো সে ঘুমায় না। ইভান রুম থেকে বের হতে যাবে তখনই একটা মেয়ে তার সামনে এসে হালকা হেসে বলল, কি ইভান সাহেব, রাতে বউয়ের সাথে বাসর করবেন বলে কি আগে থেকে ঘুমিয়ে নিলেন? ইভান হা হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। এই মেয়েকে তো সে আগে কখনো দেখেনি। তাহলে এই মেয়েকে আর এইসব কথা বলার মানেই বাকি। তখন মেয়েটা নিজে থেকেই বলল, আরে ভাই, হা বন্ধ করো, মাছি ঢুকে যাবে তো। আমি রিমি, নোভার ভাই রাজীবের বউ, তোমার ভাবি। চলো ডিনার করে নিবে। এই সন্ধ্যাবেলা ডিনার করে কে? এবার রিমি এগিয়ে এসে ইভানকে হালকা গুঁতো দিয়ে বলল, আরে বস, আজকে একটু আগে আগে ডিনার করে নাও না, রাতে তো অনেক কাজ বাকি। ইভান বুঝলো এই মেয়ের লজ্জা শরম একটু কম, তাই তর্ক না করে রিমির সাথে নিচে চলে গেল। তাকে কোনো দিক দিয়েই নতুন জামাই মনে হচ্ছে না, কারণ সে একটা টি শার্ট আর ট্রাউজার পরে আছে। দুপুরে পাঞ্জাবি পরলেও সেই পাঞ্জাবি বিয়ে হওয়ার পর কোথায় ছুঁড়ে মেরেছে সে নিজেও মনে করতে পারছে না। ইভানকে দেখে তার শ্বশুর হালকা হেসে বললেন, আসো বাবা, দুপুরে কি খেয়েছো দেখি নাই, এখন আমাদের সাথে বসে খেয়ে নাও। ইভান চুপচাপ টেবিলে বসলো। এরপর আশেপাশে তাকালো, কিন্তু তার শত্রুকে কোথাও দেখলো না। ইভানকে চারপাশে তাকাতে দেখে রিমি ফিস ফিস করে বলল, তোমার বউ এখানে নেই, সে একটা কাজে বাইরে গেছে। চিন্তা করো না, রাতেই ফিরে আসবে। ইভান এবার বিরক্তি নিয়ে তাকালো রিমির দিকে। মেয়েটা এত আগ বাড়িয়ে কথা বলে কেন? ইভান কোনো মতে খাওয়া শেষ করে আবারও উপরে যাবে, তখন রিমি তার পিছন পিছন আসলো। সে আগে যেই রুমে ঘুমিয়েছিল সেই রুমেই যাবে, তখন রিমি হাত ধরে টেনে আর একটা রুমে নিয়ে আসলো। ইভান রুমে ঢুকে তো অবাক, পুরো রুম ফুল দিয়ে সাজানো। রিমি তখন পাশ থেকে বলল, কি ইভান, সুন্দর হয়েছে না? আমি কিন্তু নিজ হাতে সব সাজিয়েছি। যখন মেয়েটা বলেছে আমি সবকিছু নিজে হাতে সাজিয়েছি, তখন ইভানের ইচ্ছা করছিল কষি একটা থাপ্পড় মারতে এই মেয়ের গালে, কিন্তু মনের ইচ্ছা মনেই রয়ে গেল। রিমি কিছুক্ষণ বকবক করে চলে গেল। ইভান চুপচাপ গিয়ে বিছানায় ফুলগুলো ফেলে দিতে শুয়ে পড়ল। কিছুক্ষণ শুয়ে থাকার পর ঘুমও চলে আসলো। ওদিকে নোভা বাসায় ফিরলো বেশ রাত করে। বাসায় ফিরতে রিমির সাথে দেখা। রিমি তখন তাকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার ননদিনী, বাসর রাতে জামাইকে কেয়ার না করে গুন্ডা মাস্তানদের পেছনে দৌড়াচ্ছিলে নাকি? ভাবি তুমিও না, সবকিছুতে শুধু মজা করো। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। ডিনার করে গিয়ে ঘুমাতে হবে, কালকে অনেক কাজ আছে। রিমি আর কিছু বলল না। নোভা ডিনার করে রুমে গেল। রুমে গিয়ে দেখতে পেল বিছানার উপরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার এক কোণে ইভান চুপ করে শুয়ে আছে। নোভা ইভানের কাছে গেল, গিয়ে দেখলো ইভান ঘুমিয়ে গেছে। নোভা কিছুক্ষণ ইভানের দিকে তাকিয়ে থাকলো। অল্প বয়সী ছেলে, মুখ থেকে এখনো বাচ্চার স্বভাবের ছাপটা যায়নি। সবে মাত্র কলেজে উঠেছে ছেলেটা, কিন্তু এই বয়সেই ভয়ঙ্কর নেশায় আসক্ত হয়ে পড়েছে এই ছেলে। কেউ কি তা বিশ্বাস করবে? নোভা চেঞ্জ করে এসে ইভানের পাশে শুয়ে পড়লো। নোভার বেশ অস্বস্তি হচ্ছিল, এই প্রথম কোনো পুরুষ তার পাশে শুয়েছে, বয়স কম হোক বা বেশি। ইভান তো এখন তার স্বামী, কিন্তু নোভা কি কোনোদিনও তাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে? নোভা তো তাকে বিয়ে করেছে শুধুমাত্র ইভানের বাবার কথা চিন্তা করে। ইভানকে যদি সুস্থ করতে পারে তাহলে তো সেই ঘুরে ফিরে ইভানকে ডিভোর্স দিতেই হবে। এইসব ভাবতে ভাবতে নোভা কখন ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। সকালে ঘুম থেকে উঠে দেখলো ইভান তার পাশে নেই। চমকে উঠলো সে। ছেলে কি তবে সুযোগ পেয়ে পালালো? হঠাৎ করে মাথার পাশে তাকাতেই দেখলো ইভান রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। ইভানকে দেখতে বেশ চমৎকার লাগছে, কিন্তু ইভান এখন যাবে কোথায়? নোভা তাকে প্রশ্ন করলো, এই যে মিস্টার, এত সকাল সকাল রেডি হয়ে কোথায় বের হওয়া হচ্ছে? ইভান একবার ফিরে তাকালো নোভার দিকে, এরপর আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো। নোভা বিরক্তি নিয়ে আবারও ওই একই প্রশ্ন করে ইভান তেড়ে আসলো নোভার দিকে। এরপর বলল, দেখুন, বাবার কথায় আপনাকে বিয়ে করেছি, এই বাড়িতে থাকছি, এর চেয়ে বেশি কিছু আমার কাছ থেকে অ্যাকসেপ্ট করবেন না। আর আমি কোথায় যাচ্ছি সেটা বলতে বাধ্য নই। নোভার রাগ হলো এমন কথায়। সে লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠলো। এরপর ইভানের দুই হাত পিছন দিকে নিয়ে চেপে ধরলো। ইভান ছুটে যাওয়ার জন্য ধস্তাধস্তি করতে লাগলো। নোভা ইভানকে এমন ভাবে চেপে ধরেছে যেন ইভান কোনো মামলার আসামি, ছেড়ে দিলেই পালাবে। নোভা এবার ইভানকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, আমার সাথে রাগ দেখিয়ে কথা বলবে না ইভান। আর আমাকে সাধারণ মেয়ের মতো নরম স্বভাবের ভাবলেও
ভুল করবে। এই বাড়িতে যতদিন থাকবে ততদিন তোমার প্রত্যেকটা কাজের জবাবদিহি আমার কাছে করতে হবে। আমি আপনাকে কিছুই বলবো না। আর আমার জীবনে কেন এসেছেন? আমি যেটা প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর দাও। এই সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছ? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। এবার খুশি হয়েছেন? আমার গার্লফ্রেন্ড আছে, আমি আপনাকে বউ হিসেবে মানতে পারবো না। এবার নোভা যেন আরেকটু রেগে গেল। সে ইভানকে টানতে টানতে সোফায় নিয়ে গেল। এরপর সোফার উপরে পড়ে থাকা হাতকড়াটা ইভানের হাতে করে পরিয়ে দিল। ইভান ভাবতেও পারেনি এমন কিছু হবে, না হলে হয়তো বাধা দেওয়ার চেষ্টা করত। এবার ইভান আরো হিংস্র হয়ে উঠল। সে পা দিয়ে চেষ্টা করছে নোভাকে লাথি দেওয়ার। নোভা তখন ইভানকে সোফার উপরে চেপে ধরে বলল, চুপচাপ এখানে বসে থাকবি। তোকে স্বামী হিসেবে মেনে নেওয়ার জন্য আমিও বসে নেই। এখানে রেখেছি যাতে তুই তোর ওই নোংরা জীবন থেকে ফিরে আসতে পারিস। আজ একটা কথা ক্লিয়ার বলে দিচ্ছি, আমার কথার বাইরে কিছু করলে আমার আরো ভয়ঙ্কর রূপ তুই দেখবি। ইভান বিন্দুমাত্র ভয় পেল না এই কথায়। সে বরং আরো চিৎকার করে বলল, তুই কি ভেবেছিস আমাকে এখানে আটকে রাখলে আমি সবকিছু ছেড়ে দিব? হাউ ফানি! তোর মাথায় এসব পাগলামি বুদ্ধি আসে কোথা থেকে? নোভা কোনো উত্তর দিল না। ইভানকে রুমে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। এবার রাগে দুঃখে ইভান পা দিয়ে রুমের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলতে লাগলো। ওদিকে নোভা নিচে গিয়ে রাগে ফুসফুস করতে লাগলো। তখন রিমি দৌড়ে আসলো নোভার কাছে। এরপর বলল, কি হয়েছে নোভা? এই সকাল সকাল এত রাগারাগি করে আসলে কই থেকে? আর বলো না ভাবি, ইচ্ছে করে ঘরে একটা ঝামেলা এনেছি। কি বলো? প্রথম দিনই স্বামীর সাথে ঝগড়া হলে সংসার ঠিকবে কি করে? তুমিও সব সময় এসব আজে বাজে কথা বলো। যাও নাস্তা রেডি করে দাও, আমাকে কাজে বের হতে হবে। রিমি বুঝলো নোভার মাথা এখন ভীষণ গরম। তার সাথে তর্ক করতে গেলে নোভা আরো রেগে যাবে। সেজন্য চুপচাপ নাস্তা রেডি করে নোভাকে দিল। নোভা সেটা হাতে নিয়ে রুমের দিকে যেতে লাগলো। রুমের দরজাটা খুলে প্রবেশ করতেই তার পছন্দের সব জিনিসপত্র মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখলো। নোভা প্রথমে রেগে ইভানের দিকে তাকালেও পরে নিজেকে শান্ত করে ইভানের সামনে গিয়ে বসলো। এরপর বলল, আজকের পর থেকে তোমার এসব গুন্ডামি অন্য কোথাও গিয়ে দেখাবে। আমার সাথে এইসব গুন্ডামি দেখাতে আসবে না ইভান তালুকদার, না হলে এর জন্য ভয়ঙ্কর ফল ভোগ করতে হবে। ইভান এবারও তেড়ে আসতে চাইলো নোভার দিকে, কিন্তু তার দুই হাত পেছন দিক থেকে বাঁধা। সেজন্য নোভাকে কিছু করতেও পারছে না। সে চোখ বন্ধ করে দাঁত কটমট করে বলল, ভালোই ভালো বলছি, আমার হাত খুলে দে। তোকে কে অধিকার দিয়েছে আমার হাতে হাত করা পরানোর? বয়সের চেয়ে বড় বড় কথা বলা মানুষকে আমি একদমই পছন্দ করি না ইভান। আর একটা কথা কান খুলে শুনে রাখো, যতদিন না তোমার এইসব নোংরা ব্যবহার বন্ধ হচ্ছে ততদিন তোমার হাত এইভাবে পেছন দিয়ে বাঁধা থাকবে। এখন চুপচাপ এখানে এসে বসো, নাস্তা করে নাও, আমি কাজে বের হব। ইভান এবার বুঝলো এই মেয়ের সাথে তর্ক করে এখন আরো ঝামেলায় পড়তে হবে। সেজন্য নরম গলায় কথা বলতে হবে। যদি ভালো করে কথাটা বললে হাতটা খুলে দেয় তাহলে তো ইভান মুক্তি পেয়ে যাবে। এবার ইভান সোফায় বসে নোভার দিকে তাকিয়ে বলল, আমার হাত এভাবে পেছন দিয়ে বাঁধা থাকলে আমি নাস্তা করব কি করে? কেন আমার হাত কি নেই? আমি তোমাকে খাইয়ে দেবো, এখানে বসে থাকো। মানে মজা করছেন আমার সাথে? আপনি আমাকে খাইয়ে দিবেন কেন? আপনাকে তো আমি বউ হিসেবে মানি না। আমিও তোমাকে স্বামী হিসেবে মানি না, কিন্তু এখন এটা তোমার শাস্তি। চুপচাপ এখানে বসো, নাস্তা করে নাও, তারপর চিন্তা করে দেখবো হাত খুলে দেওয়া যায় কি না। ইভান ভীষণ বিরক্ত হলো, কিন্তু কিচ্ছু করার নেই। হয়তো নাস্তা করে নিল নোভা তার হাত খুলে দেবে, এই চিন্তা করে ইভান নোভার হাতে নাস্তা করে নিল। কিন্তু নাস্তা শেষ হওয়ার পর নোভা চুপচাপ রেডি হতে লাগলো। ইভান অপেক্ষা করছে কখন তার হাত খুলে দেওয়া হবে। নোভা ড্রেস চেঞ্জ করে বের হতে যাবে, তখনই ইভান পিছন থেকে বলল, কি ব্যাপার? আপনি নিজেই তো বললেন নাস্তা শেষ হওয়ার পর আমার হাত খুলে দেবেন, তাহলে এখন কোথায় চলে যাচ্ছেন? নোভা তখন দরজার বাইরে চলে গেল। এরপর ইভানের দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দিয়ে বলল, তোমার মতো ঘাটতারা ছেলেকে কিভাবে ঠিক করতে হয় এটাই নোভা খুব ভালো করেই জানে। এখন চুপচাপ এইভাবে হাত পেছন দিকে দিয়ে বসে থাকো, আমি না আসা পর্যন্ত এই ঘরের দরজা খোলা হবে না। বলেই নোভা দরজা লাগিয়ে চলে গেল। ইভান রাগে দুঃখে এবার কান্না করে দিল। সে আগেই বুঝেছিল এই মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, তার জীবনটা নষ্ট করে দিবে এই মেয়ে। কিন্তু সে তো নিজের ইচ্ছায় এই ফাঁদে পা দিয়েছে। এমন ভয়ঙ্কর পরিকল্পনা জানলে ইভান কখনোই এই প্রস্তাবে রাজি হতো না। ওদিকে নোভা নিচে গিয়ে তার মাকে উদ্দেশ্য করে বলল, আমি না আসা পর্যন্ত আমার রুমের আশেপাশেও কেউ যাবে না। রুমটা বাইরে থেকে আমি লক করে দিয়েছি, কেউ ভুলেও গিয়ে এই দরজায় লক খুলবে না। কিন্তু ভিতরে তো ইভান আছে, ছেলেটা সারাদিন ঘরের ভিতরে কি করে? আর তুই কখন না কখন ফিরবি?
তোমার ওকে নিয়ে চিন্তা করতে হবে না। আর তোমার কি মনে হয় দরজা খুলে দিলে ও তোমার সাথে গল্প করবে? ও ছেলে সুযোগ পেলে এখান থেকে পালাবে, আর আমি যাচ্ছি ডাক্তারের সাথে দেখা করতে। দুপুরের আগেই ফিরে আসবো। নোভার মা আর কিছুই বলতে পারলো না। নোভা চুপচাপ বেরিয়ে গেল। ওদিকে ইভান রুমের ভিতরে পায়চারি করছে। কি করবে তার মাঝে কিছুই ঢুকছে না। এই রুম থেকে সে পালাবেই বা কিভাবে? আর এভাবে হাত পেছন দিয়ে হাঁটতে হাঁটতে তার হাতটাও ব্যথা হয়ে গেছে। জীবনে কখনো এমন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়নি ও। ইভানের হঠাৎই মনে হলো তার ফোন কোথায়। সে বালিশের নিচেই তো নিজের ফোনটা রেখেছিল। সে বিছানার উপরে উঠে পা দিয়ে বালিশগুলো সরিয়ে দেখলো তার ফোন নেই। এবার তার আরো চিন্তা হতে লাগলো, তার ফোন কোথায় গেল। পুরো রুম তন্ন তন্ন করে ফেললেও তার ফোন পেল না। তার স্পষ্ট মনে আছে সে বালিশের নিচে ফোন রেখেছিল। তাহলে কি নোভা তার ফোন সরিয়ে ফেলেছে? ইভানের এবার আরো রাগ হতে লাগলো। সে চিৎকার করে নোভাকে গালাগালি করতে লাগলো নোংরা ভাষায়। ওদিকে নোভা তার বান্ধবী সামিয়ার সাথে দেখা করতে গেছে। সামিয়া বেশ নামকরা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার। গতকাল রাতেই তার সাথে কথা হয়েছিল। আজকে থেকেই সে ইভানের চিকিৎসা করবে। নোভা সামিয়ার সাথে দেখা করে কিছুক্ষণ কথা বলে সামিয়াকে নিচে নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা হলো। দেখতে দেখতে দুপুর হয়ে এসেছে। নোভা সামিয়াকে নিয়ে বাসায় প্রবেশ করতেই নোভার মা হাসি মুখে সামিয়াকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার সামিয়া, আন্টিকে তো একদম ভুলেই গেছো তাই না? কি যে বলেন আন্টি, আপনাকে কিভাবে ভুলবো? আপনি তো আমার দ্বিতীয় মা। হয়েছে, নাটক করতে হবে না। বছরে একটাবারও তো দেখা করতে আসো না, আবার মা বলো। সময় পাই না আন্টি, হসপিটালে অনেক লম্বা ডিউটি থাকে। তারপর আবার আব্বুও তো অনেকদিন হলো অসুস্থ, তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। সামিয়া কিছুক্ষণ নোভার সাথে সাথে গল্প করলো। নোভার মা জোর করে তাকে নাস্তাও করালেন। এরপর নোভা সামিয়াকে নিয়ে রুমে প্রবেশ করতেই সামিয়া চমকে গেল। সে জানতো নোভা স্কুল লাইফ থেকে একটু রাগী স্বভাবের, কিন্তু এই মেয়ে এমন উদ্ভট কাজ করে বসবে এটা সে কল্পনাও করতে পারেনি। ইভান বেশ লম্বা সময়ে রুমের মধ্যে পায়চারি করতে করতে যখন বিরক্ত হয়ে গেছিল, তখন ফ্লোরে বসে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। ইভানকে এমন কষ্ট করে ঘুমাতে দেখে সামিয়া প্রশ্ন করলো, আচ্ছা, তোর মাথায় কি জ্ঞান বুদ্ধি বলতে কিছুই নেই? ছেলেটার হাত পেছন দিক দিয়ে হাত করা পরিয়ে রেখে দিয়েছিস কেন? নোভার এবার নিজের প্রতি কিছুটা রাগ হলো। এমনটা সে না করলেও পারতো, কিন্তু এই ছেলে কি তার কথা শোনার মতো মানুষ নাকি? নোভা সামিয়ার দিকে তাকিয়ে বলল, আর বলিস না, সকালে আমার সাথে কুস্তি শুরু করেছিল, তখন রেগে এই কাজ করে ফেলেছি। যা তাড়াতাড়ি যা, হাত দুটো খুলে দে। নোভা ইভানের কাছে গেল। এরপর ইভানকে ধরে যে তুলতে যাবে তখনই ইভানের ঘুম ভেঙে গেল। সে নোভাকে সামনে দেখে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল। নোভা ইভানের ধাক্কাকে সোফার পাশে ছিটকে গিয়ে পড়ল। সোফার কোনায় নোভার মাথা লেগে বেশ জোরে আঘাত পেল। সামিয়া দুজনের এমন যুদ্ধ দেখে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইভান চিৎকার দিয়ে বলল, বিশ্বাসঘাতক বেঈমান, তুই আমাকে বলেছিলি হাত খুলে দিবি, আমার হাত তো খুলে দিসনি, উল্টো আমার ফোনটাও চুরি করে নিয়েছিস। এতই ফকিন্নি হলে আমাকে বলতি, আমি ফোন কিনে দিতাম। আমার ফোনটা চুরি করলি কেন? নোভার রাগ এখন যেন সাত আসমান ছিল। সে মাটি থেকে উঠে আবার ইভানকে সোফার সাথে চেপে ধরে বলল, যাতে তুই তোর ওই চরিত্রহীন গার্লফ্রেন্ডকে রাইসার সাথে কথা বলতে না পারিস। ওই মেয়ে তোকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে, তুইও ওর কথা মতো চলছিস। নিজেকে তো বুদ্ধিমান মনে করিস, আর এটা বুঝিস না ওই মেয়ে তোকে ইউজ করছে। তোর তো সাহস কম না, তুই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাজে কথা বলিস। আর কি বললি? রাইসা আমাকে ইউজ করছে? আরে ওই রাইসার মতো 10-12টা মেয়েকে এই ইভান তালুকদার ইউজ করেছে। এই জন্যই তো তোকে আমি চরিত্রহীন বলি। প্লিজ স্টপ করো তোমরা। নোভা, তুই কি পাগল হয়ে গেছিস? এটা কি রকম আচরণ? নোভা ইভান দুজনে সামিয়ার মৃদু চিৎকারে কিছুটা শান্ত হলো। সামিয়া তখন ইভানের কাছে গেল। এরপর দুজনকে দুই পাশে সরিয়ে দিল। ইভান এখনো রাগে হাঁসফাঁস করছে। কি করবে সে? সামিয়া ব্যাপারটা বুঝতে পেরে নোভাকে নিয়ে সেই রুম থেকে বেরিয়ে এলো। এরপর নোভার মায়ের রুমে গেল। নোভার মা সেখানে ছিলেন। সামিয়া তখন নোভাকে উদ্দেশ্য করে বলল, দেখ দোস্ত, তুই যেরকম ভাবছিস জোর করে ইভানকে ওইসব নোংরা অভ্যাস থেকে দূর করবি, এটা কোনোদিনও সম্ভব নয়। আর এত তাড়াহুড়ো করলে উল্টো আরো ঝামেলা বাড়বে। এগুলোকে আস্তে আস্তে হ্যান্ডেল করতে হবে। তুই বল দোস্ত, এই ছেলেকে কে একদিন সহ্য করা যায়? তাহলে বিয়েটা করেছিস কেন? বিয়ে যখন করে ফেলেছিস তখন তোকে এগুলো সামলাতেই হবে। আচ্ছা বল, কি করতে হবে আমাকে? দেখ দোস্ত, তোকে সর্বপ্রথম মাথাটা ঠান্ডা রাখতে হবে। আর ও যেহেতু নেশায় অতিরিক্ত আসক্ত হয়ে পড়েছে, সেহেতু ওকে সরাসরি এসব থেকে বিরত রাখা যাবে না। এখন যদিও প্রতিদিন ড্রিঙ্ক করে, তাহলে তুই ওকে চেষ্টা করবি 3 দিনে একবার ড্রিঙ্ক করতে দেওয়ার। এরপর আস্তে আস্তে সপ্তাহে 1 দিন, এভাবে কমাতে হবে। একদিনে সবকিছু অফ করা সম্ভব না। তাই বলে আমি ওকে ড্রিঙ্ক করতে দেব? দেখ, প্রত্যেকটা মানুষ কিন্তু একটা মানসিক যন্ত্রণা থেকে এই পথে পা বাড়ায়। ছেলেটা ছোট বয়সে মাকে হারিয়েছে, বাবা তো তার থেকেও নেই। এমন অবস্থায় সে বিগড়ে যাবে, এটাই স্বাভাবিক। এতে তার যেমন দোষ, ঠিক সেরকম দোষ তার পরিবারেরও। আচ্ছা বুঝলাম, তা তুই কি ওকে কোনো ওষুধ দিবি? না, আপাতত ওর কোনো ওষুধের প্রয়োজন নেই।
তুই এক কাজ করবি, আজকে থেকে খুব ভালো করে লক্ষ্য করবি ও কখন খুব বেশি রাগারাগি করে বা কখন বাইরে যাওয়ার জন্য পাগলামি করে। এরপর থেকে আমি ঠিক সেই সময় আসবো আর ওকে একটা ইনজেকশন পুশ করে তখন ঘুম পাড়িয়ে দিতে হবে। এগুলো আসলে শারীরিক চিকিৎসার দ্বারা যতটা না সুস্থ হয় তার চেয়ে বেশি দরকার হয় মানসিক চিকিৎসা, আর সেটা আমাদেরকে আমাদের ব্যবহার বা সে কি চায় সেগুলো বোঝার মাধ্যমে পূরণ করতে হবে। এরপর সামিয়া আরো কিছুক্ষণ গল্প করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেল। আর ইভান ওদিকে রুমের ভিতর অসহ্যকর যন্ত্রণা পার করছে। এখন কেন জানি নিজের আপনজনের বড্ড অভাব ফিল করছে সে। তার বাবা কি পাশান তাকে একটা বারও দেখতে আসলো না। বিকালের দিকে নোভা কোথা থেকে এসে আবারও জোর করে তাকে খাবার খাওয়ালো। এরপর সেই রুমটা আবারও বন্ধ করে চলে গেল। ইভানের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এই রুমে। সেই রাতে আর নোভা বাসায় ফিরল না। ইভানের তাতে কিচ্ছু আসে যায় না। সে তো এই মেয়েকে বিন্দু মাত্র সহ্য করতে পারে না। আর রাতে নোভার ভাবি রিমি এসে খাবার দিয়ে গেলে ইভান সেটা ছুঁয়েও দেখেনি। ওদিকে সজীব রাইসা দুজনে বেশ অবাক হয়েছে। এই 2 দিনে ইভানের সাথে একবারও যোগাযোগ হয়নি তাদের। তারা একের পর এক মেসেজ করে যাচ্ছে ইভানকে, কিন্তু ইভানের কোনো রিপ্লাই নেই। আশ্চর্যের কথা হলো এটা সত্য যে ইভান প্রত্যেকটা মেসেজ সেন্ড করেছে কিন্তু কোনো রিপ্লাই করছে না। কিন্তু তাদের ধারণার বাইরে ছিল যে এই মেসেজগুলো আসলে ইভান নয়, বরং নোভাই সেন্ড করেছে, কারণ ইভানের ফোনটা নোভার কাছে। এদিকে নাইট ডিউটি শেষ করে সকালে বাসায় ফিরে রুমের দরজা খুলতেই ইভানকে মাটিতে পড়ে থাকতে দেখলো নোভা। পাশেই খাবারের প্লেটটা দেখে বুঝতে পারলো ইভান রাতে কিচ্ছু খায়নি। এবার খানিকটা মায়া হলো নোভার। প্রথম দিন যখন ইভানকে দেখেছিল তখন কতটা মায়াবী চেহারা ছিল তার, কিন্তু এই 2 দিনে যেন পাহাড় সমান চিন্তার ছাপ জমা হয়েছে মুখে। নোভার কি যেন হয়ে গেল। সে ইভানের পাশে শুয়ে ইভানকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল। ইভানও ঘুমের ঘরে কোল বালিশের মতো নোভাকে নিজের সাথে জড়িয়ে রাখলো। নোভার এখন ভালো লাগছে। মোটেই মনে হচ্ছে না এটা ছেলেটা তার মাথায় গতকাল আঘাত করেছিল। ভীষণ আপন মনে হচ্ছে এই বিগড়ে যাওয়া ছেলেটাকে। ইভানের গরম নিঃশ্বাসে নোভাকে পাগল করে দিচ্ছে। সে নিজের অজান্তেই ইভানের মাথার চুলগুলো এলোমেলো করে দিল। এরপর আস্তে আস্তে ইভানের ঠোঁট নিজের ঠোঁটে স্পর্শ করলো। ইভান তখনও ঘুমে। নোভা কি করছে নিজেও জানে না। সময়ের সাথে সাথে নোভার পাগলামি আরো বাড়ছে। সে ভুলে যাচ্ছে এই ছেলেটাকে সে কয়েকদিন পর ডিভোর্স দিয়ে দেবে। হঠাৎই ইভান চোখ খুলতেই বুঝলো সে নোভার অনেকটাই কাছে। ইভান ধাক্কা দিয়ে সরাতে নিলে নোভা তাকে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো নিজের সাথে। এরপর সারা মুখে চুমু দিতে লাগলো। চরিত্রহীন মেয়ে কোথাকার, আমাকে এখানে বন্দি করে এইসব করার প্ল্যান ছিল তোর? এতই যখন শখ, রাস্তা থেকে অন্য কাউকে তুলে আনলি না কেন? ইভানের কথায় নোভা জেদ চেপে বসলো। সে ইভানের লম্বা চুলগুলো শক্ত করে টেনে ধরল। ইভান ব্যথায় মৃদু চিৎকার দিল। নোভা তাদের দাঁত চেপে বলল, তোকে আমি বিয়ে করেছি যতক্ষণ না তোর সাথে আমার ডিভোর্স হচ্ছে ততক্ষণ তোর সাথে আমি যা ইচ্ছা করতে পারি। আর কি বললি অন্য কারোর সাথে? শোন, আমাকে তোর মতো ভাববি না। হ্যাঁ আমি খারাপ, আমার সাথে অন্য মেয়ের রিলেশন আছে, তাহলে আমার সাথে এরকম না করে ছেড়ে দিলেই তো পারেন। ছাড়বো না, আমার যা ইচ্ছা করব। বলে নোভা ইভানের গালে কামড় দিল। ইভান কি করবে ভেবে পেল না। নোভার পাগলামি ক্রমশ বেড়েই চলেছে। একসময় ইভানও নিজের অজান্তে সাই দিয়ে ফেললো নোভার সাথে। দুজন ডুব দিল ভালোবাসার সাগরে। ওদিকে একই অবস্থা তখন রাইসা আর সজীবের। রাইসা সজীবের উন্মুক্ত বুকে মাথা রেখে বলল, জান, আমার এসব নাটক করতে ভালো লাগছে না, চলো না আমরা বিয়েটা করে ফেলি। ইভান তো বিয়ে করে আমার সাথে যোগাযোগই বন্ধ করে দিয়েছে। এত তাড়াহুড়া করো না জান পাখি, গুগুকে ফাঁদে পা দিতেই হবে। আমি জানি ইভান আসবে, ওয়েট, শালাকে আরেকটা মেসেজ দিয়ে দেখি। বলে সজীব নিজের ফোনটা খুঁজতে লাগলো। এদিকে ইভান নোভার মুখে মাথা দিয়ে শুয়ে আছে, আর নোভা ইভানের চুলগুলো বারবার এলোমেলো করে দিচ্ছে আর এক মনে কিছু একটা ভাবছে। ইভান নোভার মুখে মাথা রেখে বলল, আমার এভাবে একটা রুমের ভিতর বন্দি থাকতে ভালো লাগছে না, আমাকে আজকে একটু বাইরে যেতে দিন প্লিজ। ওকে যাও। ইভান অনুমতি পেয়ে লাফ দিয়ে উঠে ফ্রেশ হতে চলে গেল। 2 মিনিটের ভিতরে শাওয়ার নিয়ে কোনো মতে কাপড় পরে ভেজা চুল নিয়েই বেরিয়ে পড়লো বাসা থেকে। না হলে এই মেয়ে মনে যে কোনো সময় অন্যদিকে চলে যেতে পারে। এদিকে ইভানকে এত তাড়াহুড়ো করে চলে যেতে দেখে রিমি তার শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, আম্মু, এই মালটা আবার এত তাড়াহুড়ো করে কই যায়? আর তোমার মেয়ে পারমিশন দিলই বা কি করে? রিমির কথা শুনে নোভার মা হা হয়ে ছেলের বইয়ের দিকে তাকিয়ে রইলেন। রিমির খেয়াল হতে জিহুবাই কামড় দিল। নোভার মা ওষুধের বক্সটা নাড়তে নাড়তে বলল, না রে মা, ছেলেটাকে আমরা যেরকম দেখি ওই রকম না, চেহারাটা ওর মায়ের মতন বড্ড মায়াবী। ওর মা যখন মারা যায় সময় বেচারার মুখটা দেখে আমি চাইছিলাম আমার কাছে আনতে, কিন্তু তখন ওর বাবা রাজি হয়নি। যদি ছেলেটা ওইসব খারাপ সঙ্গ ছেড়ে দিত তাহলে আমি নিজেই নোভার সাথে ওর বিয়ে
বিয়ের কথা বলতাম। এদিকে ইভান বাসা থেকে বেরিয়ে সোজা তাদের আড্ডাখানায় চলে গেল। সেখানে গিয়ে দেখলো সজীব আর রাইসা বসে আছে। তারাও ইভানকে দেখে চমকে গেল। রাইসা উঠে এসে ইভানকে জড়িয়ে ধরে বলল, বাবু তুমি এতদিন কই ছিলে? আমরা তোমাকে কত খুঁজেছি তুমি জানো? আর বলো না, সব হয়েছে সজীব ভাইয়ের জন্য। ওনার বুদ্ধি শুনে ওই মেয়েকে বিয়ে করেছি। এখন এই মেয়ে আমাকে বেঁধে ঘরে বন্দি করে রাখে। কিন্তু তোমার ফোন কোথায়? আমরা তোমাকে কত কল করেছি, তুমি ফোন ধরলে না কেন? আমার কাছে ফোন থাকলে তো ধরবো, ওই মেয়ে তো আমার ফোনটাও নিয়ে নিয়েছে। সজীব এই কথা শুনতেই চমকে গেল। তাহলে কি এতদিনের সব মেসেজ কি তাহলে নোভা দেখেছে? সজীব এসব ভাবতে ভাবতে হঠাৎই তার মাথায় একটা প্ল্যান আসলো। সে রহস্যজনক একটা হাসি দিয়ে রাইসাকে ইশারা করলো তার কাছে আসার জন্য। রাইসা ইশারা বুঝতে পেরে ইভানের হাতে একটা মদের গ্লাস তুলে দিল। ইভান যেন এতদিন প্রাণ ফিরে পেল। সে একের পর একটা গ্লাস শেষ করছে। এদিকে সজীব রাইসাকে কিছু একটা বলতেই দুজনে একসাথে হেসে উঠল। রাইসা ইভানের কাছে গিয়ে ইভানের হাত জড়িয়ে ধরে বলল, ইভান চলো আমরা একটু ঘুরে আসি, এতদিন পর তোমাকে পেলাম। বাইক নিয়ে পুরো শহর ঘুরবো আমরা, সন্ধ্যার পর আমরা এখানে আসবো। ইভান রাইসার কথা মতো উঠে দাঁড়ালো। এরপর সজীব রাইসা ইভান তিনজনে ঘুরতে বের হলো। এদিকে সামিয়া দুপুরে নোভার বাসায় আসলো। সে নোভার রুম এসে দেখে নোভা এখনো ঘুমাচ্ছে এলোমেলো হয়ে। সামিয়া গিয়ে নোভাকে হালকা ধাক্কা দিল, কিন্তু নোভা ওঠার বদলে সামিয়াকে টান দিয়ে বিছানায় ফেলে জড়িয়ে ধরে বলল, উফ ইভু সোনা, ঘুমাতে দাও, আজ উঠতে ভালো লাগছে না। সামিয়া আবার একটু জোরেই নোভাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, সর শয়তান মেয়ে, আমি তো রিভু শোনা না, আমি সামিয়া। নোভা সামিয়ার কথায় হকচকিয়ে উঠল। সামিয়াকে এভাবে শুয়ে থাকতে দেখে বেশ লজ্জায় পড়ে গেল। সামিয়া এবার দুষ্টুমি করেই বলল, কি ব্যাপার বান্ধবী, কালকেও দুজন কুস্তি খেললি আর আজ ইভু শোনা হয়ে গেল? আরে না, ওই আর কি। বুঝি বান্ধবী, সবই বুঝি। এমন হ্যান্ডসাম ছেলেকে হাতের কাছে পেলে তোর মতো মেয়ে ছেড়ে দিবে এটাও বিশ্বাস করতে হবে আমাকে? তোকে বিশ্বাস করাতে আমার ঠেকা পড়ছে, যা উঠ এখান থেকে। উফ বান্ধবী, চাকা দিয়ে দিলি। আমি আরো ভাবছিলাম তুই ওকে ডিভোর্স দিয়ে দিলে আমি একবার চান্স নিয়ে দেখবো। নোভা এবার কিছুটা সন্দেহ নিয়ে সামিয়ার দিকে তাকালো। এরপর চোখ ছোট ছোট করে বলল, না না, তোকে দিয়ে আর আমার জামাইয়ের চিকিৎসা করানো যাবে না। তোর তো চোখ খারাপ, তোকে আনছি ওর চিকিৎসা করানোর জন্য, আর তুই আমার জামাই হাইজ্যাক করার প্ল্যান করছিলি। আরে ওইটা তো কাল পর্যন্ত ছিল, কিন্তু আজ আমি ক্যারেক্টারে চলে এসেছি। এই সামিয়া ইউজ মাল সেও দেখে না। নোভা এবার মুখ ভেঙচি দিয়ে চলে গেল ফ্রেশ হতে। ফিরে আসতে সামিয়া প্রশ্ন করলো, কি ব্যাপার, তোর জামাই কই? আমার আবার একটু পর হসপিটালে ডিউটি আছে। সামিয়ার প্রশ্নে হঠাৎ করে নোভার মাথায় আসলো ইভানের কথা। ছেলেটা কোথায় গেল? তখন তার মনে পড়লো সকালের ঘটনার কথা। সে নিজেই তো ইভানকে বাইরে যাওয়ার পারমিশন দিয়েছিল। নোভার মাথায় হাত। সে এটা কি করলো? রাগে এখন তার নিজেরই চুল চিকতে ইচ্ছা করছে। নোভা সামিয়াকে চলে যেতে বলে দ্রুত রেডি হয়ে বেরিয়ে পড়লো ইভানকে খোঁজার জন্য। ওদিকে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করার পর আবারও ক্লাবে আসলো সজীব, রাইসা এবং ইভান। ভিতরে ঢুকতে প্ল্যান অনুযায়ী রাইসা ইভানের হাতে একটা ড্রিঙ্কসের বোতল তুলে দিল। ইভান মুচকি হেসে সেটা হাতে নিল। তবে নেশা যাতে বেশি হয় সেজন্য আগে থেকেই এই বোতলের মধ্যে মেডিসিন মিশিয়ে রেখেছিল সজীব, এবং সেটা হাতে দিয়ে দুই চুমুক দিতেই ইভানের মাথা ভন ভন করতে লাগলো। এবার সে কি করেছিল নিজেও বুঝে উঠতে পারছিল না। এদিকে রাইসা এইটারই অপেক্ষায় ছিল। ইভান তখন মাতাল হয়ে সোফায় বসেছিল। তখন রাইসা এসে তাকে ধরে একটা রুমে নিয়ে গেল। সজীব তার পেছন পেছন গেল। রাইসা ইভানকে বিছানায় ফেলে ইভানের পাশে শুয়ে পড়ল। এরপর সজীবের কথা অনুযায়ী এমন ভাবে ছবি তুললো যাতে মনে হয় তারা দুজন নিজের ইচ্ছায় এইসব করছে। সজীব ছবিগুলো তুলে এক মুহূর্ত দেরি না করে ইভানের ফোনে পাঠিয়ে দিল। সে জানতো ইভানের ফোন নোভার কাছে। এদিকে নোভা ইভানকে সব জায়গায় খুঁজে ফেলেছে। তার মানে কি ইভান আবারও নেশা করতে চলে গেছে? সে যখন এইসব ভাবতে ভাবতে ড্রাইভ করছিল তখন হঠাৎ করে ইভানের ফোনে মেসেজ আসে। নোভা মেসেজ ওপেন করে এই অবস্থা দেখে ভীষণ রেগে যায়, কিন্তু তার এত রাগ করার কারণই বা কি? নোভা এইসব জানে না, তবে এখন তার একটাই লক্ষ্য এই জায়গায় গিয়ে ইভানকে হাতে নাতে ধরা। নোভা এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে ক্লাবে পৌঁছালো। সেখানে ঢুকে এই রুমগুলো চেক করতে লাগলো। সজীব সেখানেই ছিল। সজীব নোভাকে এমন পাগলের মতো দৌড়াদৌড়ি করতে দেখে মনে মনে হাসছিল। অবশেষে তার প্ল্যান সফল হয়েছে। নোভা একটা রুমেও পেয়ে গেল ইভানকে। পাশে একটা মেয়ে শুয়ে আছে। এটা দেখে নোভার মনে হচ্ছিল তার গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। নোভা সোজা গিয়ে ইভানের কলার ধরে টানতে লাগলো। ইভান নেশার ঘরে ঠিক মতো দাঁড়াতেও পারছিল না। নোভা ইভানকে টেনে হিঁচড়ে গাড়িতে এনে ফেললো। এরপর সোজা বাসার দিকে যেতে লাগলো। বাসায় এসেই নোভা ইভানকে টানতে টানতে ভিতরে নিয়ে যেতে লাগলো। তাদেরকে বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তবে নোভার চোখে মুখে রাগ দেখে কেউ আর তাকে কিছু জিজ্ঞাসা করতে পারলো না। নোভা ইভানকে রুমে এনে দরজা বন্ধ
করে দিল। এবার ইভানের কাছে গিয়ে ইভানের বেল্ট খুলেই তাকে পাগলের মতো পিটাতে লাগলো। ইভান এতটাই নেশা করেছে যে প্রতিবাদটাও পর্যন্ত করতে পারছে না। এদিকে নোভা নিজের সমস্ত শক্তি দিয়ে একের পর এক আঘাত করে যাচ্ছে। ইভানকে কোনো কথা বলার সুযোগই দিচ্ছে না, উল্টে নিজেই চিৎকার করে ইভানকে গালাগালি করছে। ইভান একসময় দাঁড়াতে না পেরে উল্টে ফ্লোরে পড়ে গেল। নোভা যেদিকে পারছে সেদিকেই বেল্ট দিয়ে আঘাত করছে। ইভান যখন পড়ে গেল তখন নোভা লক্ষ্য করলো ইভানের গালটা লাল হয়ে গেছে, কানের কাছ থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে লাল আভা বেয়ে পড়ছে। তা দেখে নোভা বেল্টটা ছুঁড়ে মেরে রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুললো, কিন্তু দরজা খুলতেই দেখলো তার মা দাঁড়িয়ে আছে। নোভা মায়ের দিকে একবার তাকিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। এদিকে নোভার মা দৌড়ে রুমে এসে দেখলেন ইভান মাটিতে পড়ে আছে, সারা শরীর মুখ সব জায়গায় বেল্টের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। নোভার মা দৌড়ে গিয়ে নিচে গিয়ে রিমিকে ডেকে আনলো। তারপর তারা দুজন মিলে ইভানকে ধরে বিছানায় তুললো। রিমি তার শাশুড়ি দিকে তাকিয়ে বলল, আমা তোমার মেয়ে সব কি করেছে? আর একটু হলেই তো ছেলেটাকে মেরেই ফেলতো। নোভার মা চুপচাপ ইভানের দিকে তাকিয়ে আছেন। রিমির কথা কানে যেতেই তার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। তিনি চোখের জল মুছে রিমির দিকে তাকিয়ে বললেন, যাও বৌমা, আমার রুম থেকে ফার্স্ট এড বক্সটা আনো। শাশুড়ির মায়ের কথা মতো রিমিও চলে গেল। এদিকে ইভান এখনো চুপচাপ শুয়ে আছে। রিমি ফিরে আসলে তার বউ শাশুড়ি দুজন মিলে ইভানের আঘাত লাগা জায়গাগুলোতে ওষুধ লাগিয়ে দিল। এরপর রিমি রান্নাঘরে চলে গেল আর নোভার মা ইভানের পাশে বসে রইলেন। ওদিকে নোভা আবার সেই ক্লাবে গিয়ে সিয়ামকে না পেয়ে রাইসাকে ধরে থানায় নিয়ে এসেছে। রাইসার বারবার চিৎকার করে বলছে, আমাকে কেন ধরে নিয়ে এসেছেন? আমার অপরাধ কি সেটা তো বলবেন। কোনো কথাবার্তা নেই, একজন মানুষকে ইচ্ছে করে জেলে ঢুকিয়ে দিলে এত সহজ? নোভা রাইসার কথা শুনে না শোনার ভান করে বসে রইল। যখন রাইসা অতিরিক্ত চিল্লাপাল্লা করছে তখন নোভা চিৎকার করে রাহাতকে বলল, রাহাত, এই মেয়েটাকে চুপ করাও, না হলে আমি এর জিভ কেটে রেখে দিব। ম্যাম, আপনি শান্ত হন, আমি এখনই যাচ্ছি। রাত তখন 12টা পার হয়ে গেছে। ইভান আস্তে আস্তে ওঠার চেষ্টা করলো। মাথার কাছে তাকাতেই দেখলো নোভার মা বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছেন। সে চুপচাপ রুম থেকে বাইরে আসলো, পুরো শরীর ব্যথায় টনটন করছে। ইভান নোভাদের বাড়ির ছাদে গিয়ে অন্ধকার একটা কোণায় চুপচাপ বসে কান্না করতে লাগলো। আজ তার মায়ের কথা ভীষণ মনে পড়ছে। তার মা থাকলে তাকে কখনোই এই বাড়িতে ফেলে রাখতো না। সবার মায়ের মতো তার মাও তাকে আগলে রাখতো, তার জন্য লড়াই করত। ইভান আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আম্মা, তুমি আমাকে ফেলে কেন চলে গেলে? তুমি থাকলে আমাকে কেউ এভাবে অবহেলা করতে পারতো না, আমাকে কারোর অত্যাচার সহ্য করতে হতো না। তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও আম্মা। নোভার মায়ের ঘুম ভাঙতেই তিনি ইভানকে রুমে খুঁজে পেলেন না। তিনি পুরো বাড়ি একবার চক্কর দিয়ে ছাদে গেলেন। এত রাতে ছাদের এক কোণে ইভানকে বসে থাকতে দেখে তার ভীষণ মায়া হলো ছেলেটার প্রতি। তিনি ইভানের পাশে গিয়ে বসে বললেন, ইভান, এখানে কি করছো এত রাতে? চলো নিচে গিয়ে ঘুমিয়ে পড়বে। ইভান নোভার মায়ের দিকে একবার তাকালো। নোভার মা চমকে উঠলেন ইভানকে দেখে। কান্নার ফলে ইভানের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। নোভার মা ইভানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ইভান বাবা, কি হয়েছে? আন্টিকে বলো, এভাবে কান্না করছো কেন একা একা? আন্টি, সবাই আমাকে খারাপ ভাবে, আমি কি করব বলেন? ছোটবেলায় আম্মা মারা যাওয়ার পর থেকে আমি একা একা বড় হয়েছি। আব্বু আমাকে কোনোদিন অভাব বুঝতে দেয়নি, এটা সত্যি। কিন্তু এটাও সত্যি, আমার বাবা আমাকে কখনো সময় দেয়নি। সকাল থেকে রাত পর্যন্ত আমি বাসায় একা থাকতাম। স্কুলে একটা প্রোগ্রাম হলে সবার বাবা মা সেখানে যেত, কিন্তু আমি একা থাকতাম। বাবাকে বললে বলতো তার সময় নেই। জানেন আন্টি, আমি স্কুলে কোনোদিন সেকেন্ড হইনি, কিন্তু আমার প্রথম হওয়া নিয়ে কারোর কোনো মাথা ব্যথা ছিল না। সবাই নিজের বাবা মাকে নিয়ে কত গল্প করত, কিন্তু আমি চুপচাপ তাদের কথা শুনতাম। আমি কার গল্প করতাম? আমার তো মা নেই আর বাবা থেকেও নেই। আমার নিজের জীবনের প্রতি ঘৃণা জন্মে গেছে। আমি আর বাঁচতে চাই না। আমার মতো আমিও হারিয়ে যেতে চাই। আজ যদি আমার আম্মা থাকতো তাহলে আমাকে এখানে বন্দীদের মতো জীবন কাটাতে হতো না, এমন অত্যাচার আমাকে সহ্য করতে হতো না। ইভান কথাগুলো বলে বেশ জোরেই কান্না করে দিল। নোভার মা নিজেকে আটকে রাখতে পারলেন না। ইভানকে তিনি নিজের বুকের সাথে চেপে ধরে বললেন, কে বলেছে তোমার আম্মু নেই? আজ থেকে আমি তোমার আম্মু। যখন যা লাগবে আমাকে বলবে। তোমাকে এখানে কেউ কষ্ট দিতে পারবে না। ইভান নোভার মায়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। জীবনে যখন থেকে বুঝতে শিখেছে তারপর এই প্রথম তাকে কেউ নিজের ছেলে বলেছে। ইভানের মনে হচ্ছে সে তার মাকে জড়িয়ে ধরে আছে। নোভার মা ইভানকে ধরে নিচে নিয়ে গেলেন। এরপর ইভানকে নোভার রুমের পরিবর্তে আরো একটা রুমে শুইয়ে দিয়ে বললেন,
এখন থেকে তুমি এখানেই থাকবে, আর যখন যা লাগবে আমাকে বলবে, আমি তোমার সব কথা শুনবো। কিন্তু বাবা, আমার একটা কথা তোমার রাখতে হবে। নোভার মা বিছানায় বসলেন। ইভান নোভার মায়ের কোলে মাথা রেখে বলল, আম্মা আপনি যা বলবেন আমি তাই শুনবো। আজকের পর থেকে ভুলেও কোনো বাজে জিনিস স্পর্শ করবে না। এই বয়সে যদি নেশা করে ভেতরটা পুড়িয়ে ফেলো তাহলে সারা জীবন কি করবে? আমি চাই না আমার ছেলে অল্প বয়সে মরে যাক। ইভান চুপ করে গেল। এখন সে কি বলবে? এই মানুষটাকে সে তো মা বলে ডেকেছে, আর উনিও ইভানকে নিজের সন্তান বলেছেন। এখন মায়ের কথা ইভান কিভাবে ফেলবে? আর নেশা কি চাইলে ছাড়া যায়? ইভান তবুও নিজের সাথে প্রতিজ্ঞা করলো আর এমন কোনো খারাপ কাজে লিপ্ত হবে না যে যার কারণে কেউ তাকে খারাপ বললে। অন্তত তার মায়ের জন্য সে এমন কাজ করা থেকে বিরত থাকবে। সে নোভার মায়ের দিকে তাকিয়ে বলল, আমি কথা দিলাম আম্মা, আজকের পর থেকে আর কোনোদিন নেশা করব না। এখন থেকে আপনি যা বলবেন সেটাই করব। তাহলে আর কোনো কথা নয়, এখন চুপচাপ ঘুমিয়ে যাও, আর সুস্থ হলে আবার কলেজে যাওয়া শুরু করো। এই বয়সে পড়াশোনা বাদ দিয়েছো, শুনতেও তো কেমন লাগে। ইভান লজ্জায় পড়লো এমন কথা শুনে। সত্যি তো, তার বয়সী সবাই পড়াশোনা নিয়ে কত সিরিয়াস, অথচ সে পড়াশোনা বাদ দিয়ে এক অন্ধকার জগতে পা বাড়িয়েছে। নোভার মা ইভানের মাথায় হাত বুলিয়ে দিলেন। ইভান যেন আজ জীবনের সবচেয়ে শান্তির ঘুম দিবে। ওদিকে নোভা রেগে রাইসার গলা চিপে ধরেছে। রাহাত পিছন থেকে নোভাকে সরিয়ে দিয়ে বলল, ম্যাম আপনি শান্ত হন, এভাবে ওকে ধরলে মরে যাবে, পরে আমি দুজনেই ফেসে যাব। যা হবার হবে, কিন্তু এই মেয়েকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই মেয়ে, তুমি কি মরতে চাও? ম্যাম যা জিজ্ঞেস করছে তার উত্তর দিয়ে দিলেই তো ছাড়া পেয়ে যেতে, কেন শুধু শুধু ঝামেলা করছো? রাইসার কান্না করতে করতে নোভার দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করুন, আমি নিজের ইচ্ছে এসব করিনি। আমার সাথে ইভানের কোনো সম্পর্ক নেই, আমি শুধু ওর গার্লফ্রেন্ডের অভিনয় করেছিলাম। মানে কি বলতে চাইছিস? সত্যি বলছি ম্যাম, আমরা সজীবের সম্পর্ক 4 বছর ধরে। 2 বছর আগে হঠাৎ আমাদের সাথে ইভানের দেখা হয়। ইভান প্রচুর টাকা উড়াতো, এটা দেখে আমি সজীব মিলে প্ল্যান করি ওকে আমাদের সাথে রাখবো। সেজন্য আমি ওর গার্লফ্রেন্ড হয়ে যাই, আর সজীব ওকে নেশার জন্য সবকিছু সাপ্লাই করতো। আমাদের আড্ডা ঘোরাঘুরি সব কিছুই খবর ইভান দিত। সজীবের প্ল্যান ছিল আমার সাথে ইভানের বিয়ে হয়ে গেলে ইভানের কাছ থেকে ওর বাবার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে আমরা পালিয়ে যাব। কিন্তু হঠাৎ ইভান এসে বলল ওর বাবা বলেছে আপনাকে বিয়ে না করলে ওকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিবে। সেজন্য আমাদের প্ল্যান পাল্টে যায়। আমরা ইভানকে বলেছিলাম আপনাকে বিয়ে করতে। রাইসের কথাগুলো যখন বলছিল তখন নোভার রাগ থরথর করে বাড়ছিল। সে রেগে রাইসের মুখে আবারও একটা ঘুষি দিল। রাইসা উল্টে পড়ে গেল। নোভা গিয়ে রাইসাকে টেনে তুলে বলল, কাহিনী শেষ না করে পড়ে গেলে হবে? নাটক না করে পরে কি হলো বল। তোর সাথে ইভানের সম্পর্ক না থাকলে আজ যেটা দেখলাম সেটা কি ছিল? সত্যি বলছি ম্যাম, এতে আমার কোনো দোষ ছিল না। সজীব বলেছিল ইভানকে আপনার সাথে সরিয়ে আনতে হলে আমাকে ওর সাথে এটা করতে হবে। আপনি যদি এটা দেখেন তাহলে ইভানকে ডিভোর্স দিয়ে দিবেন। সেজন্য আমরা ইভানের ড্রিঙ্কসের সাথে মেডিসিন মিশিয়ে ওকে অতিরিক্ত মাতাল করে ফেলি। এরপর আমরাই ওর ছবির ভিডিও আপনার কাছে পাঠিয়েছি। আমরা জানতাম ইভানের ফোন আপনার কাছে। নোভা সবকিছু শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে রাইসাকে আরো কিছুক্ষণ উত্তম মাধ্যম দিল। এরপর রাহাতকে বলল, আমার যে করেই হোক কালকে দুপুরের মধ্যে সজীবকে এখানে চাই। ওদের দুজনকে একসাথে করে এরপর বিচার হবে। এখন আমি চললাম। বলেই নোভা থানা থেকে বেরিয়ে আসলো। রাত তখন 3টার কাছাকাছি। নোভা বাসায় এসে রুমে ঢুকতেই দেখলো ইভান নেই। সে বাইরে এসে কাউকে ডাকবে সেই সুযোগও নেই, সবাই ঘুমিয়ে গেছে। হঠাৎই পাশের রুমে আলো জ্বলতে দেখে নোভা অবাক হয়ে রুমের দরজা একটু ফাঁক করতেই দেখলো ইভান তার মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর তার মা খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে গেছেন। নোভা ভিতরে ঢুকে তার মাকে ধরে শোয়াতে যাবে, তখনই তার মায়ের ঘুম ভেঙে গেল। নোভা আস্তে করে বলল, ও এই রুমে আসলো কি করে? আমি ওকে এখানে এনে শুয়েছি। ছেলেটার চেহারার দিক একবার তাকা, কি অবস্থা হয়েছে। আমার মনে হয় কয়েকদিন ওকে একটু নিজের মতন থাকতে দে। কিন্তু মা, আর কোনো কিন্তু নয়। ওকে তোরা যেভাবে ঠিক করতে চাইছিস ওইভাবে কোনোদিনও ঠিক হবে না। আমি ওকে বুঝিয়েছি, ও আমাকে কথা দিয়েছে আর কোনোদিন নেশা করবে না, আর এখন থেকে পড়াশোনা ঠিক মতন করবে। তুই এখন যা, ঘুমিয়ে পড়। নোভা আর কিছু বলল না, সোজা নিজের রুমে এসে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই ইভানের মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। নোভার এখন নিজের প্রতি রাগ হচ্ছে। সে তো চাইলেই আর একটু শান্ত থেকে বিষয়টা সমাধান করতে পারত। পরদিন সকালে উঠে নোভা নিচে গিয়ে দেখলো ইভানকে তার মা খাইয়ে দিচ্ছেন। ইভানও বাচ্চাদের মতো তার মায়ের হাতে খাচ্ছে। নোভা উপরে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো, তারপর নিচে গিয়ে নিজেও নাস্তা করতে বসলো। কিন্তু অবাক করার ব্যাপার হলো ইভান তার দিকে একবার ফিরেও তাকাচ্ছে না। নোভার ব্যাপারটা সহ্য হচ্ছে না। ইভান নাস্তা করে উপরে চলে গেল। নোভা নাস্তা শেষ করে রুমে এসে দেখলো ইভান নেই। সে গতকাল রাতে যেই রুমে ছিল ঠিক সেখানে গিয়ে শুয়ে পড়েছে। নোভা রেডি হয়ে বেরিয়ে গেল বাসা থেকে। থানায় গিয়ে রাতের কাছ থেকে শুনলো সজীবকে ধরতে তাদের একটা টিম বেরিয়ে পড়েছে। সজীব নাকি তার এক বন্ধুর বাসায় লুকিয়ে আছে।
দুপুর 1:30টার দিকে পুলিশের একটা টিম সজীবকে ধরে নিয়ে আসলো থানায়। নোভা, সজীব আর রাইসাকে একসাথে পেয়ে তাদেরকে কিছুক্ষণ পিটিয়ে পরের দিন আদালতে তোলার সিদ্ধান্ত নিল। এদিকে সেদিনের পর থেকে ইভান নোভার সাথে একবারের জন্য কথা বলেনি। এমনকি তার বাবা তার সাথে দেখা করতে আসলেও সে দেখা করতে চায়নি। নোভার মাকে সে নিজের মায়ের মতোই সম্মান করে। ওনার কথা মতো সে আবারও কলেজে ভর্তি হয়েছে। প্রতিদিন নিয়মিত কলেজেও যায়। নেশা তো দূরের কথা, কোনো বাজে শব্দও সেদিনের পর থেকে ইভানের মুখ থেকে বের হয়নি। বদমেজাজি আর নেশার সবসময় মাতাল থাকা এই তরুণের এমন আকস্মিক পরিবর্তন কি মানা যায়? সবাই ইভানের এমন অলৌকিক পরিবর্তন ভীষণ আশ্চর্য হয়েছে। খেতে বসলে নোভা অবাক হয়ে তাকিয়ে থাকে ইভানের দিকে। ছেলের সাথে বারবার কথা বলতে চায়, কিন্তু ইভান তাকে ইগনোর করে চলে যায়। নোভা সামিয়ার সাথে কথা বলেছে। সামিয়া ইভানকে দেখে বলেছে ইভানের আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। নোভা এখন ইভানকে ভালোবাসতে শুরু করেছে। এটা কেউ না বুঝলেও নোভা নিজে ঠিকই বুঝতে পেরেছে। ইভানের প্রতি এখন আর তার কোনো রাগ নেই, বরং ইভানকে কাছে পাওয়ার তীব্র ইচ্ছা দিন দিন তার মধ্যে বেড়ে যাচ্ছে। আজ থেকে 1 সপ্তাহ নোভার ছুটি, সেই জন্য ইভানের কলেজের সামনে দাঁড়িয়েছিল। আজ ইভানকে সে তার মনের কথা বলে দিবে। এদিকে ইভান তার এক ক্লাসমেটের সাথে কথা বলতে বলতে বের হচ্ছিল। নোভা এটা দেখে ভীষণ রেগে যায়, কারণ ইভানের সেই ক্লাসমেট ছেলে নয়, বরং একটা মেয়ে। ইভান যখন নোভাকে দেখলো তখন মেয়েটার সাথে থেকে সরে আসলো। নোভাকে এই সময় তার কলেজের সামনে দেখে সে ভীষণ অবাক হলো। নোভার গাড়ি পার করে সামনে যাবে, ঠিক তখনই নোভা তার হাত ধরে বলল, আমাকে দেখেও কেন এড়িয়ে চলে যাচ্ছ ইভান? আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি, সেটা কি বুঝতে পারছো না? আপনি আমার জন্য দাঁড়িয়ে আছেন মানে? হঠাৎ করে আমার প্রতি এত দরদ আসলো কোথা থেকে? সেটা পরেও বলতে পারবো, কিন্তু আগে বলো এই মেয়েটা কে? কে আবার আমার ক্লাসমেট? শুধু ক্লাসমেট নাকি তোমার গার্লফ্রেন্ড? সেটা আপনি যা ইচ্ছা ভাবতে পারেন, কিন্তু আপনি আগে যে ইভানকে চিনতেন সেই ইভান আর এখন আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সেই ইভানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখন আমার আর আগের মতো এসবের প্রতি কোনো আগ্রহ নেই। বাহ, শুনে খুশি হলাম। চলো, তোমার জন্য আধা ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, বাসায় যাব। আমি একা একাই যাওয়া আসা করি, সো আপনার হেল্প আমার লাগবে না। নোভা কিছু না বলে গাড়ির দরজা খুলে ইভানকে ধাক্কা দিয়ে গাড়িতে তুললো। এরপর গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলো। বাসায় আসার পর ইভান প্রতিদিনের মতো তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলো খাওয়ার জন্য। কিন্তু নিচে গিয়ে দেখলো তার বাবা বসে আছেন। ইভানকে দেখে তিনি মুচকি হাসলেন, কিন্তু ইভানের চেহারায় কোনো পরিবর্তন আসলো না। সে চুপচাপ খেতে শুরু করলো। এরই মধ্যে নোভাও এসে সেখানে হাজির হলো। ইভানের বাবা কিছুক্ষণ এদিকে ওদিকে তাকিয়ে বলল, ইভান, আমি তোমাকে নিতে এসেছি। নোভাও রাজি হয়েছে আমাদের বাসায় যাওয়ার জন্য। আজ থেকে তুমি আবার বাসায় ফিরে যেতে পারবে। যদি শুধু এটা বলার জন্য এসে থাকেন তাহলে শুনে রাখেন, আমি ওই বাসায় যাব না। এখানে আমি খুব ভালো আছি, আমাকে আমার মতো থাকতে দেন। যখন আপনাকে আমার প্রয়োজন ছিল তখন আপনার আমাকে দেওয়ার মতো কোনো সময় ছিল না। এখন আমার আপনাকে কোনো প্রয়োজন নেই, সুতরাং ওখানে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এভাবে বলছো কেন ইভান? তুমি আমার একমাত্র ছেলে। তুমি যদি বাসায় না থাকো তাহলে আমার এত সহায় সম্পত্তি এসব দিয়ে আমি কি করব? সেসব আমার জানার দরকার নেই। আমার খাওয়া শেষ, আমি চললাম। বলে ইভান হাত ধুয়ে চলে গেল। ইভানের বাবার চোখে জল ছলছল করছে। নিজের ছেলের এমন পরিবর্তন তিনি মানতে পারছেন না। নোভার মা তখন ইভানের বাবাকে সান্ত্বনা দিতে বললেন, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি ইভানকে বোঝাবো, ও আবার বাসায় ফিরে যাবে। আমি বলবো, অবশ্যই শুনবে। হ্যাঁ ভাবি, আপনি ওকে একটু বুঝান। ও ছাড়া আমার কে আছে বলেন? আপনার জন্য আজ আমার ছেলেটা ভালো পথে ফিরে এসেছে। ওকে আপনি একটু সামলান, আমি যে বড্ড অসহায় হয়ে পড়েছি। ভাইজান, আপনি এত চিন্তা করবেন না, ওকে আরেকটু সময় দিন, ও নিজে থেকেই আবার বাসায় ফিরে যাবে। ইভানের বাবা এই আশা নিয়ে চলে গেলেন। এদিকে নোভা চুপচাপ সব দেখলো, কিন্তু কিছুই বলল না। রাতের বেলা নোভা ইভানকে শুয়ে থাকতে দেখে ইভানের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ইভান জেগেছিল। নোভাকে এভাবে রুমে ঢুকতে দেখে সে লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। নোভা দুষ্টু হেসে ইভানের দিকে এগিয়ে যেতে লাগলো। ইভান কিছুটা থতমত খেয়ে বলল, দেখুন, আপনার হাব ভাব আমার একদম সুবিধার মনে হচ্ছে না। আপনি আমার রুমে হঠাৎ কি মতলবে ঢুকেছেন? ইভান ততক্ষণে বিছানার একদম কাছে চলে গেল। নোভা ইভানকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এরপর ইভানের উপরে উঠে ইভানের গলা জড়িয়ে ধরে বলল, আমার কিসের মতলব তুমি বোঝো না জান? দেখুন, আপনার মনে হচ্ছে ভূতে ধরেছে। এমন আবল তাবল বকছেন কেন? হ্যাঁ, আমার ভূতে ধরেছে, তবে সেটা প্রেমের ভূতে। তুমি আমাকে ইগনোর করে কি বোঝাতে চাইছো? আমার কাউকে কিছু বোঝানোর নেই। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তাই নিজের জীবন নিয়ে সিরিয়াস হয়েছি, জাস্ট এতটুকু। আর আমি তোমার লাইফে কোথাও নেই।
আপনি তো আমাকে বিয়ে করেছিলেন যাতে আমি নেশার জগৎ থেকে বের হতে পারি। আপনি নিজেই তো বলেছিলেন আমি সুস্থ হয়ে গেলে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন। এখন তো আমি সম্পূর্ণ সুস্থ। যেখানে আপনি আমাকে ডিভোর্সই দিয়ে দিবেন সেখানে মায়া বাড়িয়ে কী লাভ? ইভানের কথা শুনে নোভার রাগ মাথায় চড়ে বসলো। সে এসেছিল ইভানকে নিজের মনের কথা বলতে, সেখানে কিনা এই ছেলে অতীত নিয়ে পড়ে আছে। নোভা তখন তার রাগের মাথায় কি বলেছে নিজেও মনে করতে পারছে না। নোভা ইভানের চোখের দিকে তাকালো। সৌন্দর্যের বিবেচনায় যে কোনো সময় ইভান তার চেয়ে এগিয়ে থাকবে এটা নিশ্চিত। নোভা নিজের অজান্তেই ইভানের ঠোঁট জোড়া দখল করে নিল। ইভান হাঁ হয়ে গেছে। নোভা কয়েক মুহূর্ত পর ইভানকে ছেড়ে দিয়ে বলল, ইভান, তোমাকে আমি বিয়ে করার সময় চিন্তা করেছিলাম তুমি সুস্থ হলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব, কিন্তু সত্যি বলছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি চাইলেও আমি এখন তোমাকে ছাড়তে পারবো না। ইভান নোভার কথায় আরেক দফা আশ্চর্য হলো। এই মেয়ে তাকে কখন ভালোবাসলো, আর ভালোবাসার কারণই বাকি। যখন থেকে নোভার সাথে তার পরিচয় হয়েছে তখন থেকে তো দুজনের মধ্যে ঝগড়া থেকে শুরু করে মারামারি পর্যন্ত হয়েছে। সেখানে ভালোবাসার ব্যাপারটা আসলে কি করে? ইভান কিছুটা বোকার মতো প্রশ্ন করলো, আপনি কি আমার সাথে মজা করছেন? তোমার কি আমাকে দেখে মনে হচ্ছে আমি তোমার সাথে মজা করতে এসেছি? না, সেরকম না। তবে আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যার কারণে আপনি আমাকে ভালোবাসতে পারেন। তারপরেও যখন ভালোবাসার কথা বলছেন তখন একটু তো সন্দেহ হবেই। সম্পর্ক নেই মানে? এই ছেলে, তুমি ভুলে গেছো আমাদের বিয়ে হয়েছে? তবে সেই বিয়ে যেইভাবেই হোক আর যেই কারণেই হোক তুমি আমার স্বামী আর আমি তোমাকে স্বামী হিসেবে মানি। তাই আজকের পর থেকে আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করলে বা আমাকে ইগনোর করার চেষ্টা করলে আমি তোমাকে খুন করব। কিন্তু আমি তো আপনাকে নিয়ে এসব ভাবিনি। নোভা ইভানের গলা আস্তে করে চেপে ধরে বলল, ভাবিসনি, এখন থেকে ভাববি। আজকের পর থেকে ইভান তালুকদার আমার একান্ত ব্যক্তিগত সম্পত্তি। এই সম্পত্তির দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তাকে শেষ করে ফেলবো। দেখুন, আমার কিন্তু এখন সত্যি সন্দেহ হচ্ছে। আপনি আবার নেশা টেশা করেননি তো? নোভা ইভানকে শক্ত করে জড়িয়ে ধরলো নিজের সাথে। এরপর ইভানের বুকে চুমু দিয়ে বলল, নেশা তো করেছি, তবে সেটা তোমার নেশা। ইভান, সত্যি বলছি আমি তোমার থেকে দূরে থাকতে পারছি না। আমার 7 দিন ছুটি আছে, আমি এই 7 দিন শুধুমাত্র তোমার সাথে থাকতে চাই। প্লিজ আগে সবকিছু ভুলে যাও। বললেই হলো ভুলে যাব? আপনি বাধা অবস্থায় আমাকে কিভাবে মেরেছিলেন মনে আছে? সরি জান পাখি, আর কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না প্লিজ। আজকে অন্তত আমি সব মনে করতে চাই না। আমি আপনার সাথে থাকবো যদি কথা দেন আমাকে কখনো ছেড়ে যাবেন না। কখনো ছেড়ে যাব না, কথা দিলাম। এবার প্লিজ আমাকে আমার অধিকার বুঝে নিতে দাও। আর আমার অধিকার কে দিবে? তোমারটা তুমি বুঝে নাও। কে বাধা দিচ্ছে? দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরল। তাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার দিন আজ। ইভান নোভা দুজনেই ভালো থাকুক তাদের জীবনে। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে।